আগের দিন এত অবধি হয়েছিল, ঠিক আছে। সেকেন্ড ক্লাস দেখ, এখানে বেশ কিছু খরচার নাম লিখে, ঠিক আছে, বেশ কিছু খরচার নাম লিখে রেখেছি। এবার এই খরচাগুলো বলতে হবে কোন খরচাগুলো ডাইরেক্ট খরচা আর কোন খরচাগুলো ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে। এখানে বেশ কিছু খরচার নাম লিখে রেখেছি, বলতে হবে কোনগুলো ডাইরেক্ট খরচা আর কোনগুলো ইনডাইরেক্ট খরচা। দেখ, এখানে বেশ কিছু খরচার নাম লেখা আছে। প্রথম খরচাটার নাম কি লিখে, ক্যারেজ ইনওয়ার্ড, ঠিক আছে। এখানে লিখে ক্যারেজ ইনওয়ার্ড, এটা কি ধরনের খরচা, ঠিক আছে। ক্যারেজ ইনওয়ার্ড মানে কি বলেছিলাম, ক্যারেজ ইনওয়ার্ড মানে হচ্ছে আমি কোনো জায়গা থেকে মাল কিনে আসছি, ঠিক আছে, কোনো জায়গা থেকে ধর মাল কিনে নিয়ে আসছি। ধর আমার গ্রসারি শপ আছে, চালের দোকান, তাহলে আমি বাইরে থেকে যখন চাল কিনে নিয়ে আসি, চাল কিনে আনার জন্য আমার গাড়ি ভাড়া খরচা করতে হবে, গাড়ি ভাড়া। এই গাড়ি ভাড়াকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড। এটা আমার কি খরচা, এটা হচ্ছে এক ধরনের ডাইরেক্ট খরচা, ঠিক আছে। ক্যারেজ ইনওয়ার্ড ডাইরেক্ট খরচা, তার কারণ কি, আমি যখন গুডস কিনে নিয়ে আমার গোডাউনে নিয়ে আসবো, তো গুডস কিনে আনার জন্য যে গাড়ি ভাড়াটা লাগে তাকে বলে ক্যারেজ ইনওয়ার্ড, এটা হচ্ছে এক ধরনের ডাইরেক্ট খরচা। এবার ক্যারেজ আউটওয়ার্ড কি, গুডস বেচার জন্য যে গাড়ি ভাড়া লাগে, গুডস বিক্রি করতে যে গাড়ি ভাড়া লাগে, ঠিক আছে, সেটা বলে ক্যারেজ আউটওয়ার্ড। এটা কিন্তু ইনডাইরেক্ট খরচা, এটা ডাইরেক্ট খরচা নয়, এটা ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে। তো অর্থাৎ গুডস কিনে আনতে যে খরচা হচ্ছে তাকে ডাইরেক্ট খরচা বলে, আর গুডস বেচার জন্য যে খরচাটা তাকে বলা হয় ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে। এবার দেখ কি বলেছে, ক্যারেজ। পরীক্ষার পেপারে ধর শুধু ক্যারেজ লিখে দেবে, তাহলে কি বুঝবো, শুধু ক্যারেজ। শুধু ক্যারেজ মানে কি বুঝবো, গুডস কিনে আনার গাড়ি ভাড়া। যদি কোশ্চেন পেপারে শুধু ক্যারেজ লেখা থাকে তাহলে আমাকে সময় ধরে নিতে হবে যে না, গুডস কিনে আনতে গাড়ি ভাড়া যেটা লাগে, ঠিক আছে। তো গুডস কিনে আনতে যে গাড়ি ভাড়া লাগে তাকেই বলা হয় শুধু ক্যারেজ বা ক্যারেজ ইনওয়ার্ড, এটা ডাইরেক্ট হচ্ছে। নেক্সট বলেছে কি, ওয়েজেস। এখানে বলেছে নেক্সট বলেছে তোমার ওয়েজেস, বলছে ওয়েজেস টু ফ্যাক্টরি ওয়ার হাউস, ঠিক আছে। ওয়ার হাউস মানে গোডাউন, গুদাম ঘর, ঠিক আছে। তো ফ্যাক্টরি যে ওয়ার হাউস আছে সেখানে যারা কাজ করে যে ওয়েজেস দেওয়া হয়, এটা কি ধরনের খরচা, এটা হচ্ছে এক ধরনের ডাইরেক্ট খরচা। নেক্সট নেক্সট কি বলছে, ওয়েজেস টু অফিস পিওন। ওয়েজেস টু অফিস পিওন বলেই দিচ্ছে অফিসের যে পিওন আছে তাকে ওয়েজেস দেওয়া হয়, তো অফিস খরচা, তো অফিস খরচা মানে তো ইনডাইরেক্ট খরচা। নেক্সট শুধু ওয়েজেস বলেছে, ওয়েজেস কাদের আমরা দিই, ওয়েজেস আমরা ওয়ার্কারকে দিই। ওয়েজেস আমরা কাদেরকে দিই, ওয়েজেস ওয়ার্কারকে দিই। আর ওয়ার্কারকে যে ওয়েজেস দিই এটা আমার কি ধরনের খরচা, ওয়ার্কাররা কোথায় থাকে, কোথায় কাজ করে, ওয়ার্কাররা ফ্যাক্টরিতে কাজ করে, তো এটা কি হবে, এটা একটা ডাইরেক্ট খরচা, ঠিক আছে। নেক্সট বলছে রেন্ট অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি রেন্ট, নাম শুনেই বোঝা যাচ্ছে কোথাকার খরচা, ফ্যাক্টরি খরচা। আর ফ্যাক্টরি সংক্রান্ত খরচা সব ডাইরেক্ট খরচা, ঠিক আছে। ফ্যাক্টরি সংক্রান্ত খরচা সব ডাইরেক্ট খরচা, আর ফ্যাক্টরির বাইরে যদি কোনো খরচা হয় তাকে বলে ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে। এবার বলছে কি, দেখ রেন্ট অফ গোডাউন। রেন্ট অফ গোডাউন, গোডাউন ভাড়া। আরে গোডাউন ভাড়াটা কি খরচা, গোডাউন, গোডাউন কি ফ্যাক্টরিতে হয়, গোডাউন ফ্যাক্টরিতে হয় না। ফ্যাক্টরিতে গুডস তৈরি হয়ে ও পাঠিয়ে দিচ্ছে শোরুমে, শোরুমে পাঠিয়েছে, শোরুমে গোডাউন থাকে। তা শোরুম কি ফ্যাক্টরির বাইরে, তো ইনডাইরেক্ট খরচা, ইনডাইরেক্ট খরচা। দেখ এখানে লেখা ছিল, এখানে ক্যারেজ আউটওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড মানে গুডস বিক্রি করার জন্য গাড়ি ভাড়া। গুডস কি ফ্যাক্টরি থেকে বিক্রি হয় না, না ফ্যাক্টরি থেকে তো বিক্রি হয় না, গুডস বিক্রি হয় শোরুম থেকে। আর শোরুম কি ফ্যাক্টরির বাইরে, ফ্যাক্টরির বাইরে। তো ফ্যাক্টরি সংক্রান্ত খরচা ডাইরেক্ট, আর ফ্যাক্টরির বাইরে যদি কোনো খরচা থাকে তাকে বলে ইনডাইরেক্ট খরচা। ফ্যাক্টরির বাইরে কোনো খরচা থাকলে তাহলে ইনডাইরেক্ট খরচা বলে। তাহলে তোকে এইগুলো ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই জানতে হবে কোনগুলো ডাইরেক্ট খরচা কোনগুলো ইনডাইরেক্ট খরচা। মনে রাখার ট্রিক্স কি, ফ্যাক্টরির মধ্যে খরচা হলে ফ্যাক্টরি সংখ্যা, মানে কি বলবো, ধর আজকে আমি তো যে বিজনেসটা করছি সেই বিজনেসটা করতে আমাদের কিছু গুডস কিনতে লাগবে, গুডস ধর বাইরে থেকে, আমাদের কোরিয়া থেকে গুডস কিনে আনছি, তো কোরিয়া থেকে গুডস কিনে আনছি, বুঝতে পারছিস। অর্থাৎ ফ্যাক্টরি পর্যন্ত যে খরচা তাকে ডাইরেক্ট খরচা। আর ফ্যাক্টরির পরে যদি কোনো খরচা হয়, ফ্যাক্টরির পরে, ফ্যাক্টরি থেকে মাল বেরিয়ে গেছে তারপর যে খরচা সব ইনডাইরেক্ট খরচা। মানে ফ্যাক্টরি পর্যন্ত খরচা ডাইরেক্ট খরচা, আর ফ্যাক্টরি লাইনটা ক্রস করলো ইনডাইরেক্ট খরচা। এটাই বুঝতে হবে ডাইরেক্ট আর ইনডাইরেক্টের ডেফিনিশন। এবার দেখ, এটা জানতে হবে আমাকে, আমার যখন পরীক্ষায় ফাইনাল অ্যাকাউন্ট করতে দেবে না, তোকে কিচ্ছু দেবে না, তোকে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে, তোকে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে। দেখতে পাচ্ছি ট্রায়াল ব্যালেন্সটা কেমন, ট্রায়াল ব্যালেন্স, এই যে ট্রায়াল ব্যালেন্স দিয়েছে, এটা কি দিয়েছে দেখ, অ্যাজ অন, এটা কি লিখে দেখ, অ্যাজ অন 31শে ডিসেম্বর 2024। দেখ তোকে যে আমরা যখন ট্রায়াল ব্যালেন্স করতাম, ট্রায়াল ব্যালেন্স লিখতাম, নিচে কি লিখতাম, অ্যাজ অন। মাথায় রাখবি আমরা অ্যাকাউন্টেন্সি কখনো কখনো অ্যাজ অন লিখি, কখনো কখনো ফর দা ইয়ার এন্ডেড লিখি, ঠিক আছে। ট্রায়াল ব্যালেন্সে অ্যাজ অন লেখা হয়, ট্রায়াল ব্যালেন্সে কি লেখা হয়, অ্যাজ অন। কেন, ট্রায়াল ব্যালেন্স না একটা নির্দিষ্ট দিনের করা হয়, ট্রায়াল ব্যালেন্স একটা দিনের করা হয়, তাই এখানে অ্যাজ অন লেখা হয়। অ্যাজ অন কি যেই ডেট দেবে সেই ডেট করবি, জেনারেলি বছরের শেষ দিন থাকে,
দেখ এটা কি করেছি, যেহেতু এটা ক্যালেন্ডার ইয়ার ধরেছি তাই এই ডেট। যদি অ্যাকাউন্টিং ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ার হতো তখন কোন ডেট হয়ে যেত, তখন হয়ে যেত 31 কত হতো 31/3/24 বা 25 যেমন ডেট আছে, ঠিক আছে, 31/3/25 এই ডেটটা হবে, ঠিক আছে। তাহলে তোকে কিন্তু এটা বুঝতে হবে। আচ্ছা এখানে যখন ট্রায়াল ব্যালেন্স করতে ফরম্যাট কি ছিল, এখানে থাকতো নেমস অফ অ্যাকাউন্ট, মানে যত অ্যাকাউন্ট থাকে সব অ্যাকাউন্টের নাম লিখতাম, এখানে ডেবিট সাইড এখানে ক্রেডিট সাইড। আমরা যে ট্রায়াল ব্যালেন্স করতাম না, ট্রায়াল ব্যালেন্সে না 5টাই আইটেম আছে, 5টার বাইরে কোনো 6 নম্বর আইটেম আছে। ট্রায়াল ব্যালেন্সে কটা আইটেম আছে বললাম, ট্রায়াল ব্যালেন্সে তোর 5টাই আইটেম আছে, ঠিক আছে, 5টাই আইটেম। ধর কি কি আইটেম আছে ট্রায়াল ব্যালেন্সে, দেখ সি এল ই এ আর, পুরো অ্যাকাউন্টেন্সি জুড়ে, পুরো অ্যাকাউন্টেন্সি এই 5টার বাইরে কোনো লেটার হয় না, অ্যাকাউন্টেন্সি এই 5টা লেটার নিয়ে চলে। একটা সি এল ই এ আর, সি ফর ক্যাপিটাল, এল ফর লাইবিলিটি, ই ফর এক্সপেন্সেস, এ ফর অ্যাসেটস আর আর ফর রেভিনিউ। এই 5টা লেটারের বাইরে কোনো 6 নম্বর লেটার অ্যাকাউন্টসে নেই, পুরো অ্যাকাউন্টস হোল অ্যাকাউন্টস এই 5টা লেটারের বাইরে কোনো 6 নম্বর লেটার হয় না, ঠিক আছে। সি ফর বললাম, এল মানে বললাম, ই মানে বললাম, এ মানে বললাম, আর মানে বললাম, প্রতিটার মানে বললাম। তো ট্রায়াল ব্যালেন্স এই 5টা লেটারই থাকবে, 5টার বাইরে কোনো 6 নম্বর লেটার আসবে না। দেখ কি লিখেছি, ক্যাপিটাল, লাইবিলিটি, অ্যাসেটস, এক্সপেন্সেস, রেভিনিউ, তাই তো লিখেছি। সি এল ই এ আর লিখেছি, এই 5টার বাইরে কোনো লেটার হয় না। তাহলে দেখ এখানে দেখ এই যে 5টা লেটার লিখেছি তার মধ্যে কি আছে, ক্যাপিটাল, তোরা তো এমনি জাস্ট ছোট করে নলেজ বলছি, ছোট নলেজ 11 এ করেছিলি বা তোর ক্লাস 12 এও তো করলি, অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, এই সমস্ত চ্যাপ্টার গুলো করলি, ওখানে তো ক্যাপিটাল কোথায় লিখতাম, ক্যাপিটাল কোথায় লিখতাম, ক্যাপিটাল কোথাকার আইটেম, ক্যাপিটাল ব্যালেন্স শিট না, ক্যাপিটাল ব্যালেন্স শিট আসতো না, ব্যালেন্স শিট আসতো না, ব্যালেন্স শিট কোন দিক, বাঁ দিকে আসতো না, বাঁ দিকে, ক্যাপিটাল ব্যালেন্স শিটের বাঁ দিকে আসতো। তারপর কি লাইবিলিটি, আরে লাইবিলিটি তো ব্যালেন্স শিটের বাঁ দিকে আসতো, তাই তো। আর অ্যাসেটস, অ্যাসেট কোন দিকে আসতো, ব্যালেন্স শিটের ডান দিকে আসতো। তার মানে আমি বলতে পারি এই যে 3টে আইটেম, এই 3টে আইটেম কোথায় আসতো, এটা পুরোপুরি ব্যালেন্স শিটের আইটেম, পুরোপুরি ব্যালেন্স শিট আইটেম না। বা আরো একটু ভালো করে ইন ডেপথ বলার চেষ্টা করি, ক্যাপিটাল কোন দিন তৈরি হয়, একটা বছরের শেষ দিন। আমি ব্যবসা করছি, বছরের শেষ দিন আমার কত টাকা ক্যাপিটাল পড়ে আছে, আমি ব্যবসা করছি বছরের শেষ দিনে আমার কত লাইবিলিটি আছে, আমার ব্যবসার কত লাইবিলিটি আছে, আমি ব্যবসা করছি বছরের শেষ দিনে আমার ব্যবসার কি পরিমাণ অ্যাসেটস আছে। মানে এটা কি একটা নির্দিষ্ট দিনে করা হয়, এইগুলো না একটা নির্দিষ্ট দিন তৈরি করা হয়। আর যেইগুলো একটা নির্দিষ্ট দিনে হয় না তার জায়গা ব্যালেন্স শিট, যেটা একটা নির্দিষ্ট দিনে হয় তার জায়গা ব্যালেন্স শিট, ঠিক আছে তো। ঠিক আছে, যেটা একটা নির্দিষ্ট দিনে হয় তার জায়গা হচ্ছে ব্যালেন্স শিট। তাই লিখেছি দেখ ব্যালেন্স এট দ্য এন্ড অফ ইয়ার, কি লিখেছি, ব্যালেন্স এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আবার বলছি ব্যালেন্স, এই যে এইগুলো ব্যালেন্স করা হবে বছরের শেষ দিনে। আচ্ছা এবার প্রশ্ন হলো, আমরা ট্রায়াল ব্যালেন্স করেছি, জানিস তো তোরা ট্রায়াল ব্যালেন্স করেছিস, ট্রায়াল ব্যালেন্সে এখানে লিখবো, নিচে লিখে দিচ্ছি, এখানে পাশেই দেখিয়ে দিই, শোন কি দেখাচ্ছি, সি এল আর, 3টে পয়েন্ট, মানে কি ক্যাপিটাল, লাইবিলিটি, রেভিনিউ। ট্রায়াল ব্যালেন্সের জায়গা কোথায় জানিস, ট্রায়াল ব্যালেন্সের জায়গা ক্রেডিট দিকে বসে। ট্রায়াল ব্যালেন্সে তোরা 11 থেকে করে আসছিস, ট্রায়াল ব্যালেন্স 11 সেকেন্ড সেমিস্টার করেছিস ট্রায়াল ব্যালেন্স, ক্যাপিটাল, লাইবিলিটি, রেভিনিউ, ব্যালেন্স এই ট্রায়াল ব্যালেন্সের কোন দিক বসে, এটা ক্রেডিট দিক। আচ্ছা এটা জি মনে হচ্ছে, এটা ক্রেডিট, হ্যাঁ এটা ক্রেডিট, এটা ক্রেডিট দিকে। ট্রায়াল ব্যালেন্সের কোন দিক বসে, ট্রায়াল ব্যালেন্সের এটা ক্রেডিট দিকে বসে, ঠিক আছে তো। তোরা জানতি ক্যাপিটাল, লাইবিলিটি, রেভিনিউ, ট্রায়াল ব্যালেন্স কোন দিকে, ক্রেডিট দিকে। দেখ তাইলে ক্যাপিটাল কোথায় আছে, ক্রেডিট দিকে লেখা আছে, লাইবিলিটি কোন দিকে লেখা আছে, ক্রেডিট দিকে লেখা আছে। আর তারপর আর কি আছে, আর কি আছে বল, রেভিনিউ, দেখছিস তো, এই দেখ দেখছিস তো রেভিনিউ কোন দিকে লেখা আছে, ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে লেখা আছে। আচ্ছা আমি তোকে কি বললাম, ক্যাপিটাল, লাইবিলিটি, অ্যাসেটস এইগুলো কোন দিন তোরা তৈরি করা হয়, বছরের একটা নির্দিষ্ট দিনে, বছরের শেষ দিন আমার ব্যবসার ক্যাপিটাল কত আছে, আমার ব্যবসার লাইবিলিটি কত আছে, আমার ব্যবসার অ্যাসেট কত আছে। তো এইগুলো আমরা বছরের শেষ দিন ক্যালকুলেট করি, আর যেটা বছরের শেষ দিন ক্যালকুলেট করি তার জায়গা ব্যালেন্স শিট, ঠিক আছে বলে দিলাম। আর এক্সপেন্সেস আর ইনকাম, খরচ আর ইনকাম কোন দিন হয়, খরচ আর ইনকাম সারা বছর ধরে হয়, খরচ আর ইনকাম কি হয়, সারা বছর ধরে হয়, সারা বছর ধরে হয়। তাই জন্য এখানে কি লিখেছি, ডিউরিং দ্য ইয়ার, তাই জন্য এখানে লিখেছি কি ডিউরিং দ্য ইয়ার, ডিউরিং দ্য ইয়ার সারা বছর ধরে হয়, খরচা সারা বছর ধরে হয়, আর ইনকামও সারা বছর ধরে হয়, ঠিক আছে। তাই জন্য যেইগুলো সারা বছর ধরে হয় তার জায়গা তাকে না, সেক্ষেত্রে কি হয় না, সেগুলো কোথায় বসে, যেইগুলো সারা বছর ধরে হয় সেইগুলো প্রফিট অ্যান্ড লসে যায়, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লসে যায়। যে এই তাই জন্য তোরা যখনই ফাইনাল অ্যাকাউন্ট করতে আগে ট্রেডিং পিএল করতি, এই খরচ ট্রেডিং পিএল এ আসে,
ইনকামও ট্রেডিং পিএল আসে, ঠিক আছে? তো এইটা মাথায় রাখবেন। আর যখনই আমরা ট্রেডিং পিএল খুলতাম ওখানে না কি করতাম, ডিউরিং দ্য ইয়ার লিখতাম, ওখানে ওখানে লিখতাম ফর দ্য ইয়ার এন্ডেড। যেইগুলো বছরের শেষ দিন করা হয় সেখানে লিখতে হয় অ্যাজ অন। মানে যখন তোরা ব্যালেন্স শিট করতি, ব্যালেন্স শিটের নিচে কি লিখতাম, অ্যাজ অন লিখতাম না। কেন অ্যাজ অন লিখতাম? অ্যাজ অন একটা নির্দিষ্ট দিনে করা হয়, আর ফর দ্য ইয়ার এন্ডেড কোনটা, সারা বছর ধরে যেগুলো হয় তাকে বলে ফর দ্য ইয়ার এন্ডেড, ঠিক আছে? তাই জন্য এই খরচ আর ইনকাম এটা সারা বছর ধরে হয়। তাহলে খরচ আমাদের কাছে কি, আমি লিখিনি। ইনকাম কি বলেছি, ইনকাম ক্রেডিট লিখলাম। এবার এবার আর কি লিখবো এখানে, আরো একটু করে দিই। একটা হচ্ছে খরচ আর একটা হচ্ছে রেভিনিউ। খরচ আর রেভিনিউ ট্রায়াল ব্যালেন্সে কোন দিক বসে, এই দুটো ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে বসে। দেখ তাহলে কি কি বললাম আমি এখানে, ক্যাপিটাল, লাইবিলিটি, রেভিনিউ লিখে দিয়েছি। এখানে এক্সপেন্সেস আর অ্যাসেটস, এখানে লিখবো এক্সপেন্সেস আর অ্যাসেটস, এক্সপেন্সেস আর অ্যাসেটস, ঠিক আছে? এক্সপেন্স আর অ্যাসেটস এইগুলো জায়গা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে। দেখ ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে এটা আছে কিনা, এক্সপেন্সেস ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে আছে, ঠিক আছে? আর অ্যাসেটস ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে। তাহলে বুঝতে পারলি ট্রায়াল ব্যালেন্সে যে 5টা আইটেম আসে, 5টা আইটেম কি, CLEAR, তার মধ্যে ক্যাপিটাল, লাইবিলিটি আর রেভিনিউ, ঠিক আছে? এইগুলো ক্রেডিট হয়, অ্যাসেট আর এক্সপেন্সেস ডেবিট হয়। এবার তোকে জানতে হবে কি, এবার তোকে সুন্দর করে একটা জিনিস ভালো করে বুঝে নে, যে কি বললাম, ক্যাপিটাল, লাইবিলিটি আর অ্যাসেট এইগুলো বছরের শেষ দিন কত জানতে চায়, আর যেটা বছরের শেষ দিন কত যেটা জানতে চায় এটা কোথায়, ওই ব্যালেন্স শিটে আসে। আর এক্সপেন্সেস আর রেভিনিউ সারা বছর ধরে হয়, তাই এটার জায়গা ট্রেডিং পিএল, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স, এটা একটা ট্রায়াল ব্যালেন্স দিয়েছি, ঠিক আছে? একটা ট্রায়াল ব্যালেন্স, ভালো করে কনসেপ্টটা বোঝার কিছু না, এটা ছোট্ট একটা কনসেপ্ট। ট্রায়াল ব্যালেন্স দিয়েছি, ট্রায়াল ব্যালেন্স আমি কি বললাম, ট্রায়াল ব্যালেন্স কোন দিন হয়, যখনই তুই অঙ্ক করবি ফাইনাল অ্যাকাউন্ট দেখবি ওরা কোশ্চেনে ট্রায়াল ব্যালেন্স দেবে, অ্যাজ অনই দেবে, এখানে কোনোদিন ফর দ্য ইয়ার দেবে না। ট্রায়াল ব্যালেন্সের নাম লিখেছি, ট্রায়াল ব্যালেন্সে কি কি, এখানে কি লিখেছিলাম বল, এখানে কি লিখেছিলাম আগের অঙ্কটায়, এখানে কি লিখেছিলাম, নেম অফ অ্যাকাউন্ট বা নেমস অফ অ্যাকাউন্ট লিখেছিলাম, কি লিখেছিলাম, নেমস অফ অ্যাকাউন্ট, এখানে লিখেছিলাম অ্যাকাউন্টের নাম, আর এখানে ডেবিট, এখানে ক্রেডিট। ট্রায়াল ব্যালেন্সে আমি কি বলেছিলাম, ট্রায়াল ব্যালেন্সে 5টাই লেটার আসে, কি কি বলেছিলাম, CLEAR, ক্যাপিটাল, লাইবিলিটি, এক্সপেন্সেস, অ্যাসেট, রেভিনিউ। স্যার তাহলে এখানে এতগুলো আইটেম লিখেছে, আরে এইগুলো সব উদাহরণ। CLEAR যে 5টা লেটার বললাম, 5টা লেটারের উদাহরণ এইগুলো, ঠিক আছে? তো যেমন দেখ ভালো করে বুঝি ব্যাপারটা। মেশিন আমাদের ব্যবসার কাছে কি, মেশিন আমাদের ব্যবসার কাছে কি বল, মেশিন আমাদের ব্যবসার কাছে অ্যাসেট হ্যাঁ কি না? মেশিন আমাদের ব্যবসার কাছে কি, মেশিন আমাদের ব্যবসার হচ্ছে এক ধরনের অ্যাসেট, ঠিক আছে? বিল্ডিং আমাদের ব্যবসার কি কাছে কি, স্যার এক ধরনের অ্যাসেটস। ক্যাশ আমাদের ব্যবসার কাছে স্যার এটা এক ধরনের অ্যাসেটস, ঠিক আছে? ডেটার্স আমাদের কাছে কি, অ্যাসেটস। দেখ এইগুলো হচ্ছে এই চারটেই আমার অ্যাসেট, আর কি বললাম, অ্যাসেট কোথায় বসে, ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে বসে। দেখ ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে বসিয়ে দিই। ওকে, বুঝতে পেরেছিস তো? বুঝতে হবে, ধরে বুঝতে হবে। রেন্ট আমাদের ব্যবসার কাছে কি, রেন্ট কি বছরের শেষ দিন হয় নাকি রেন্ট সারা বছর ধরে? ভাড়া, আজকে যদি পড়াচ্ছি এই ঘরটা ভাড়া নি, আমি কি 1 মাসই ভাড়া দেবো নাকি সারা বছর ভাড়া দিতে হবে, প্রতি মাসে ভাড়া দিতে হবে? তাহলে রেন্ট করা হয়, রেন্ট সারা বছর ধরে হয়, এই খরচাটা সারা বছর। স্যালারি আজকে আমার কোচিং সেন্টারে কোনো স্টাফ রাখি, ওকে কি স্যালারি আমার একবার দিতে হবে নাকি প্রতি মাসে স্যালারি দিতে হবে? সারা বছর ধরে হয়, ঠিক আছে? তো তাহলে যে সমস্ত জিনিস সারা বছর ধরে চলতে থাকে তাকে কি বলে, সেটাকে বলা হয় খরচ। অর্থাৎ এই রেন্ট হচ্ছে আমার খরচ, স্যালারি খরচ, ব্যাড ডেট, এই 3টেই খরচ, ঠিক আছে? এই 3টেই খরচ। আমি কি বলেছিলাম, অ্যাসেট হোক বা খরচ হোক সবই তো ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে বসে, ঠিক আছে? এই হলো ব্যাপারটা, ট্রায়াল ব্যালেন্স দিয়ে ট্রায়াল ব্যালেন্স মেলানোর কোনো প্রশ্ন নেই, এখানে মেলানোর কথা হচ্ছে না, কিছু জিনিস বোঝানোর চেষ্টা করছি। তোরা যখন আগে ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি মনে আছে কিনা জানি না, ফাইনাল অ্যাকাউন্টে অঙ্কের নিচে মানে ট্রায়াল ব্যালেন্সের নিচে একটা অ্যাডজাস্টমেন্ট দিত, জানিস? ট্রায়াল ব্যালেন্সের নিচে এখানে তো একটা অ্যাডজাস্টমেন্ট লিখি, পরীক্ষাতে একটা দেবে না, বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট দেবে, 6-7টা অ্যাডজাস্টমেন্ট দেবে। আমি একটা অ্যাডজাস্টমেন্ট লিখেছি, কেন অ্যাডজাস্টমেন্ট দিতে বুঝতে হবে। ট্রায়াল ব্যালেন্সে মানে ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ট্রায়াল ব্যালেন্সের নিচে কেন অ্যাডজাস্টমেন্ট দিত, আমি যদি একটু ব্যাপারটাকে একটু ভালো করে ইনডেপথ বোঝার চেষ্টা করি। দেখ ট্রায়াল ব্যালেন্সটা কোন দিন তৈরি করা হচ্ছে, 31শে ডিসেম্বর। দেখ যে অ্যাকাউন্টেন্ট, কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট বা বিজনেস যে অ্যাকাউন্টেন্ট, ও সারা বছর ধরে কি করবে, ও জার্নাল করবে, লেজার করবে, ট্রায়াল ব্যালেন্স করবে, তারপর ওকে ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে। তাহলে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ভাব ফাইনাল অ্যাকাউন্ট কোন দিন করবে, স্যার আপনার বছর শেষ 31শে ডিসেম্বর 2024, তাহলে ফাইনাল অ্যাকাউন্ট তো এই তারিখেই করতে হবে। তাহলে তুই ভাব, তুই জার্নাল
জার্নাল ধর পুরো জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর মাসের 31 তারিখ অব্দি জার্নালই করলি, তাহলে লেজারটা কবে করবি? লেজার করতেও তো সময় লাগবে, বেশ কিছু লেজার, অনেক হাজার হাজার লেজার করতে হবে, তো লেজারটা করতেও তো হাজার হাজার লেজার করতে অনেক সময় লাগবে। তারপর লেজার হয়ে গেলে তারপর তো তার ট্রায়াল ব্যালেন্স করবি, ওখানেও সময় লাগবে। তারপর কিছু ভুলভ্রান্তি হতে পারে, তারপর তুই ফাইনাল অ্যাকাউন্ট করবি। তাহলে 31শে ডিসেম্বর এত কাজ করতে পারবি? তুই 31শে ডিসেম্বর অব্দি তুই জার্নালি করলি, তারপরে কি এত কাজ ওই তারিখে করা সম্ভব নয়। এই জন্য কোম্পানি যারা অ্যাকাউন্টেন্ট ওরা কি করে, ওরা 31 তারিখ ক্লোজ করে না, ওরা কি করে 20 তারিখ ভালো করে শুনবি, 20 ডিসেম্বর অব্দি যা যা ট্রানজাকশন হয়েছে তার জার্নাল করবে। 20 তারিখ অব্দি জার্নাল করবে, 20 তারিখ অব্দি লেজার করবে, 20 তারিখ অব্দি ট্রায়াল ব্যালেন্স করবে, ঠিক আছে তো? কিন্তু ব্যবসা তো ওই বাকি 11 দিন বন্ধ পড়ে থাকবে না, ব্যবসা তো হবে, ব্যবসা তো বন্ধ থাকবে না। তাহলে ওই 11 দিনে তো বেশ কিছু ঘটনা ঘটবে, বেশ কিছু আইটেম কেনা হবে, বেশ কিছু আইটেম বেচা হবে, ঠিক আছে? এরকম আরো অনেক ঘটনা ঘটবে, ডেপ্রিশন হতে পারে, ব্যাড ডেট হতে পারে, আরো অনেক কিছু খরচাপাতি হতে পারে। তাহলে এই জিনিসগুলো, তাহলে তথ্য যে ট্রায়াল ব্যালেন্স করা আছে কোন দিন, 20 ডিসেম্বর অব্দি ট্রায়াল ব্যালেন্স করা আছে, কিন্তু বাকি 11 দিনে সারা যে ট্রানজাকশন ঘটেছে সেই ট্রানজাকশন গুলো তো ট্রায়াল ব্যালেন্সের মধ্যে রেকর্ডিং। এই জন্য ওই 11 দিনে কি কি ঘটনা ঘটেছে ওরা অ্যাডজাস্টমেন্ট আকারে দিয়ে দেবে, ওই বাকি 11 দিনে কি কি ঘটনা ঘটেছে এই কারণের জন্য অ্যাডজাস্টমেন্ট দেয়, আর কোনো কারণ নেই অ্যাডজাস্টমেন্ট দেওয়ার, এই একটাই কারণ ওই বাকি যে 11 দিন হলো, 20 তারিখ তো ট্রায়াল ব্যালেন্স কমপ্লিট করে দিল, কিন্তু আরো 11 দিন তো ব্যবসা করলো, তাহলে 11 দিনে ব্যবসায় অনেক রকমের ঘটনা ঘটেছে, তাহলে সেইগুলোকে রেকর্ড করতে হবে, সেইগুলোকে কি করবে, তাই অ্যাডজাস্টমেন্ট আকারে ওরা দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। সিম্পল জিনিস এটা হয়ে গেল, ঠিক আছে? এবার ধর অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছে, ফার্দার ব্যাড ডেট, ঠিক আছে? ফার্দার ব্যাড ডেট, তাহলে এই যে ফার্দার ব্যাড ডেট কোন দিন হয়েছে, ওই 11 দিনে, ওই 11 দিন যে বাকি পড়েছিল, 11 দিন এন্ট্রিতে করেনি, ওই 11 দিনে দেখা গেছে ব্যাড ডেট হয়েছে 4000 টাকা। তাহলে এই এন্ট্রি কি করা আছে, না স্যার এই এন্ট্রি তো করাই হয়নি, এই এন্ট্রি তো করাই হয়নি, এই 4000 টাকা এন্ট্রি করাই হয়নি। এখানেও দেখ, এখানে ফার্দার কেন লিখেছে, কেন আগে ব্যাড ডেট হয়ে গেছে, আগে তো 10,000 টাকা ব্যাড ডেট হয়ে গেছে, পরে আবার 4000 টাকা ব্যাড ডেট হয়েছে, আগে 10,000 টাকা ব্যাড ডেট হয়ে গেছে, পরবর্তী সময় আবার 4000 টাকা ব্যাড ডেট, এই জন্য একেবারে ফার্দার ব্যাড ডেট। আচ্ছা ব্যাড ডেট হয়ে তোরা তো এতদিন ধরে পড়েছি অ্যাকাউন্টেন্সি, জানিস ব্যাড ডেট মানে কি? ব্যাড ডেট মানে আমি যার কাছে টাকা পাই সে যদি আমার টাকা মেরে দেয় তাকে বলে ব্যাড ডেট, আমি যার কাছে টাকা পাই সে যদি আমার টাকা মেরে দেয় তাকে বলা হয় ব্যাড ডেট। আমি যার কাছে টাকা পাই তাকে কি বলা হয়, আমরা যাদের কাছে টাকা পাই তাদেরকে কি বলা হয়, ডেটার্স। আমরা যাদের কাছে টাকা পাই তাদেরকে বলে ডেটার্স, ঠিক আছে? আমি যার কাছে টাকা পাই তাকে বলে ডেটার্স, ঠিক আছে তো? এই যে এখানে যে ব্যাড ডেটটা দেখতে পাচ্ছিস 10,000 টাকা, ভালো করে বুঝবি, এখানে যে দেখতে পাচ্ছিস না ব্যাড ডেট 10,000 টাকা লেখা আছে, এই যে এখানে ব্যাড ডেট 10,000 টাকা লেখা আছে, আর এখানে তো ডেটার্সও লেখা আছে, তাই না? 1.5 লাখ টাকা। তার মানে কি আমি বলতে পারি এই যে ব্যাড ডেট 10,000 টাকা 1.5 লাখ টাকার মধ্যে বাদ দিয়ে করা আছে। অ্যাকচুয়ালি আমি আমার কাস্টমারের কাছে 1,60,000 টাকা পেতাম, আমি আমার কাস্টমারের কাছে 1,60,000 টাকা পেতাম, ও আমার 10,000 টাকা মেরে দিয়েছে, তাই এখানে 1.5 লাখ। অর্থাৎ এই ব্যাড ডেটটা অলরেডি মাইনাস করা যায় ডেটার্স থেকে। অ্যাকচুয়ালি ব্যাড ডেট হলে কি হয়, যদি ভালো করে ইনডেপ বুঝিস, ব্যাড ডেট হলে কি হয় আমি তোকে বলে দিই। ব্যাড ডেট হলে কি হয়, আমি যার কাছে টাকা পেতাম সে আমার টাকা মেরে দিয়েছে, টাকা মেরে দিলে তা আমি ধর কারোর কাছে 10,000 টাকা পেতাম, ঠিক আছে? সে ধর আমার 2,000 টাকা মেরে দিল, তাহলে আমি ফিউচারের ওর কাছ থেকে কত টাকা পাবো, 8,000 টাকা। তাহলে কি করলাম, যার কাছে টাকা পেতাম তাকে বলা হয় ডেটার্স, এটাকে বলা হয় ডেটার্স। আমার কত টাকা মেরে দিল, স্যার 2,000 টাকা মেরে দিল মানে তাই আমি এটা মাইনাস করলাম। এই টাকাটা কেন মাইনাস করলাম, এই টাকা তো আমি পাবো না তাই মাইনাস করলাম। তাহলে ফিউচারে কত টাকা পাবো আমি, 8,000 টাকা। 8,000 এটাকে কি দিয়ে মাইনাস করলাম, ব্যাড ডেট দিয়ে মাইনাস করলাম। ব্যাড ডেট দিয়ে বলতে হবে তো আমি 10 থেকে 2 কেন কমালাম, ব্যাড ডেট আমার টাকা মেরে দিয়েছে বলে। তার মানে এই যে এখানে দেখতে পাচ্ছিস, এই যে এখানে দেখতে পাচ্ছিস না ব্যালেন্স শিটে এই ট্রায়াল ব্যালেন্সে ডেটার্স 1.5 লাখ টাকা, অ্যাকচুয়ালি আমি ডেটার্স কাছে 1,60,000 পেতাম, ও আমার 10,000 টাকা মেরে দিয়েছে, তাই 1.5 লাখ টাকা। তার মানে কি বুঝতে পারলাম, এই ব্যাড ডেটের এন্ট্রি অলরেডি করা আছে ডেটার্সের সঙ্গে। কিন্তু এখানে দেখ অ্যাডজাস্টমেন্টে ব্যাড ডেট দিয়েছে, এর কি কোনো এন্ট্রি করা হয়েছে, এর কোনো এন্ট্রি করা হয়নি, এর কিচ্ছু করা হয়নি, কোনো এন্ট্রি করা হয়নি, এর একটা এন্ট্রি করা হয়নি। তার মানে ব্যাড ডেট 4,000 টাকা হচ্ছে। তাহলে আবার যদি ব্যাড ডেট 4,000 টাকা হয়, তাহলে আমি যার কাছে টাকা পেতাম ডেটার্স, যার কাছে টাকা পাই তাকে কি বলে ডেটার্স। তো আমি ডেটার্সের কাছে কত টাকা পাই বল, স্যার ডেটার্সের কাছে আপনি 1.5 লাখ টাকা পান, 1.5 লাখ টাকা পান।
ও আপনার 4,000 টাকা মেরে দিল, ও আপনার 4,000 টাকা মেরে দিল, তাহলে আমি এখন ডেটার্স এর কাছে কত টাকা পাবো? আমি 1.5 লাখ টাকা পেতাম, ও আমার 4,000 টাকা মেরে দিল, তাহলে এখন আমি ওর কাছে কত টাকা পাবো? 1,46,000 টাকা। এবার আমার প্রশ্ন, ডেটার্স আমাদের ব্যালেন্স শিটের কোথায় বসে? ডেটার্স এই মাত্র বললাম, ডেটার্স আমাদের ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে বসে। তাহলে এই যে 1,46,000 টাকা ব্যালেন্সের কোথায় বলবে? অ্যাসেটে বলবে। এই যে আমি তোকে বললাম, গল্পটা বললাম সেইটাই, ঠিক আছে তো? তাহলে ডেটার্স আমার ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে বসে। অ্যাসেটে কি লিখলাম? ডেটার্স 1.5 লাখ টাকা, তার মধ্যে আমার টাকা মেরে দিয়েছে কত? আগে দেখ, আগে 10 মেরেছিল, ওটার কথা বলছি না, আগে যে 10,000 টাকা মেরে দিয়েছিল সেই 10,000 টাকা অলরেডি এর মধ্যে মাইনাস করা আছে। আমি কেন মাইনাস করবো ভাই? ফার্দার নতুন করে আমার মারলো 4,000 টাকা, তাহলে আমি ডেটার্সের কাছে কত পাবো? 1,46,000 টাকা, ঠিক আছে? 1,46,000 টাকা। বুঝতে পারলি ব্যাপারটা? এই কনসেপ্টটা বুঝতে হবে। আর একটা মাথায় রাখবি, অ্যাডজাস্টমেন্ট সবসময় দুটো জায়গায় বসে। অ্যাডজাস্টমেন্ট থাকলে তার পোস্টিং 2 জায়গায় হয়। কেন 2 জায়গায় হয়? কারণ ওর জার্নাল লেজার কিছুই করা নেই, এই জন্য 2 জায়গায় হয়, এই জন্য 2 জায়গায় হয়, ঠিক আছে তো? তো তোকে এটা বুঝতে হবে। একটা অঙ্ক করাবো, ঠিক আছে? এই কোশ্চেনটা টোক, এই কোশ্চেনটা করাবো, এই অঙ্কটা করাবো, এই অঙ্কটা করাবো, কোশ্চেনটা টোক, এই অঙ্কটা করাবো। ওখানে কতটা জায়গা ছিল দেখ, টোকার মতো, দেখে নে। সেই অনুযায়ী জায়গাটা ছেড়ে দে, সেই অনুযায়ী জায়গাটা ছেড়ে দে। কতটা কি ছিল, কোথা দিয়ে আরম্ভ হলো আজকে? এই যে এখানে, না এই যে এখানে। তো যদি মনে হয় এই জায়গাটা ফটো তুলে নিই, ফটো তুলে নে, তাহলে এখানে আর ভিডিও খুলে দেখতে হবে না। ফটো তুলে নে, ফটো তুলে নিতে পারিস, ঠিক আছে? ফটো তুলে নিলে ফটো তুলে নিতে পারিস না? তোল, এটা আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি আছে? না না, এটা এটা কোথায় হলো এটা আজকে? এটা আমি ভিডিও ছাড়িনি তো, তুমি ক্লিক করে। হ্যাঁ, পুরোটা ছিল না, এইটুকু ছিল। এর পরেরটা ছিল, এটা ছিল না, কিন্তু ছিল না, সেটাই তো বলছি। এটা তুলে নে, ফটোটা তুলেছিস? এটা টোকার কিছু নেই, এইটুকু, এই লাইনটা তুলেছিস তো? এইটা, ঠিক আছে, তুলে নিয়েছিস? এবারে এই অঙ্কটা করাবো, এটা এখন টুকবি। ওইটুকু টুকতেই, শোন না, কথা বলিস না, পরে কথা বলবো, পরে কথা বলবো। ওইটুকু টুকতে যতটা জায়গা লাগবে সেটুকু জায়গা ছেড়ে দিয়ে এই অঙ্কটা টুকে, এই অঙ্কটা করাবো এখন, ঠিক আছে? এই অঙ্কটা, গোটা অঙ্ক করাবো, অঙ্কটা করাবো। এই অঙ্কটা টুকলাম, কোশ্চেনটা টুকলি, তাই তো? একবার দেখে নে কোশ্চেনটা, এই ছিল কোশ্চেন, দেখ তো কোশ্চেনটা কি ছিল যদি ভালো করে দেখি। তোকে যখন পরীক্ষায় ফাইনাল অ্যাকাউন্ট করতে দেবে, আমি একটা বেসিক অঙ্ক তুললাম, একদম বেসিক বাচ্চাদের অঙ্ক তুললাম, ঠিক আছে? কেন বেসিক লেভেল দিয়ে স্টার্ট করছি তো। তোকে যখন পরীক্ষায় ফাইনাল অ্যাকাউন্ট করতে দেবে, তোকে এরকম একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে, ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে, ডেবিট সাইড ক্রেডিট সাইড। আমি কি বললাম? ট্রায়াল ব্যালেন্সে 5টাই আইটেম থাকে, যেটা বললাম ক্লিয়ার, CLEAR, C ফর ক্যাপিটাল, L ফর লাইবিলিটি, E ফর এক্সপেন্সেস, A ফর অ্যাসেটস এন্ড R ফর রেভিনিউ, ঠিক আছে? তো 5টা আইটেম থাকবে। কি কি লিখেছে? ওপেনিং স্টক লেখা আছে, পারচেস লেখা আছে, পারচেস রিটার্ন, পারচেস রিটার্নের আরেকটা নাম কি বলতো? রিটার্ন আউটওয়ার্ড, ঠিক আছে? পারচেস রিটার্নের আরেকটা নাম রিটার্ন আউটওয়ার্ড, জানিস, যেহেতু তোরা কমার্সের স্টুডেন্ট, ক্লাস 11 থেকেই পড়েছিস, জানিস পারচেস রিটার্নের আরেকটা নাম রিটার্ন আউটওয়ার্ড। সেলস, ঠিক আছে? তারপর হচ্ছে তোর সেলস রিটার্ন, সেলস রিটার্নের আরেকটা নাম রিটার্ন ইনওয়ার্ড, ঠিক আছে তো? ক্যারেজ ইনওয়ার্ড লেখা আছে এটা, ঠিক আছে? ক্যারেজ ইনওয়ার্ড মানে মনে করার চেষ্টা কর, গুডস কিনে আনার জন্য যে গাড়ি ভাড়া লাগে তাকে ক্যারেজ ইনওয়ার্ড বলে, ঠিক আছে তো? আচ্ছা, ওয়েজেস, ওয়েজেস কাদের দিই? ওয়ার্কারদের আমরা ওয়েজেস দিই। ওয়ার্কার, আমাদের ফ্যাক্টরি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে ওদেরকে ওয়েজেস দিই। ওয়েজেস আমাদের কি খরচা ছিল? আমাদের খরচ তো 2 রকমের হয়, একটা হয় ডাইরেক্ট আর একটা হয় ইনডাইরেক্ট। তাহলে ওয়েজেসকে কি খরচা বলবো? ডাইরেক্ট খরচা। তাহলে বুঝতে পারলি ওয়েজেস ডাইরেক্ট খরচা। ইনডাইরেক্ট খরচা তো তোকে লিখেই দিয়েছে, আমি কি বলেছিলাম? ট্রেডিং অ্যাকাউন্টে সমস্ত ডাইরেক্ট নেচার আসে, আর পিএল অ্যাকাউন্টে কি আসবে? সমস্ত ইনডাইরেক্ট। তাহলে ট্রেডিং এ আসবে ডাইরেক্ট, পিএল এ আসবে ইনডাইরেক্ট। ওকে, ওকে স্যার। ক্যাপিটাল, ক্যাপিটাল তো জানিস, ক্যাপিটাল আমরা বছরের শেষ দিন জানতে পারি কত ক্যাপিটাল, ব্যবসার ক্যাপিটাল কত আছে। তাহলে যেটা বছরের শেষ দিন হয় তার জায়গা কোথায়? ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট, ঠিক আছে তো? আচ্ছা, ব্যালেন্স শিটের ক্যাপিটাল কোথায় আসে? ব্যালেন্স শিটের ক্যাপিটাল বাঁ দিকে আসে, বাঁ দিকে, বাঁ দিকে, ঠিক আছে?
তারপর ব্যাংক লোন। ব্যাংক লোন মানে কি, আমি ব্যবসা করার জন্য আমার প্রচুর টাকার দরকার ছিল, প্রচুর টাকার দরকার, যে টাকাটা আমার কাছে ছিল না, আমার বাড়িতেও ছিল না, তখন আমি কার সাহায্য নিলাম? ব্যাংকের সাহায্য নিলাম। ব্যাংকে বললাম আমার কিছু টাকা ধার লাগে, তোমাকে দিতে পারবে? ব্যাংক আমাকে টাকা ধার দিল, ব্যাংক আমাকে টাকা ধার দিল, এটাকে ব্যাংক লোন বলে। অর্থাৎ ব্যাংকের থেকে আমি 8 লাখ টাকা লোন নিচ্ছি। তো বল দেখি, এই যে এই 8 লাখ টাকা ব্যাংক লোন, দেখ আমি তোকে একটা কথা বলি, নিশ্চয়ই তোরা জানিস, আবার বলছি, 11 থেকে পড়ে আসছিস, ব্যবসাতে আমাদের বিজনেসে মালিক যে টাকা দেয় তাকে কি বলে? ক্যাপিটাল। মালিক যে টাকাটা ব্যবসায় দেয় তাকে ক্যাপিটাল বলে। আচ্ছা, এই 8 লাখ টাকা, এই 8 লাখ টাকা কে দিল? ব্যবসার মালিক দিয়েছে। এই 8 লাখ টাকা কে দিয়েছে আমার ব্যবসায়? এই 8 লাখ টাকা আমার ব্যবসায় কে দিয়েছে? ব্যাংক দিয়েছে। ব্যাংক 8 লাখ টাকা দেয়। ব্যাংক কে? আমার ব্যবসায় ব্যাংক কে? ব্যাংক কি আমার ব্যবসার মালিক? কে? বাইরের লোক, বাইরের লোক, আউটসাইডার। তাহলে আমাদের বিজনেসে বাইরের লোক যদি কিছু দেয় তাকে বলে লাইবিলিটি। তাহলে ব্যাংক লোন হয়ে গেল লাইবিলিটি, ব্যাংক লোন হয়ে গেল লাইবিলিটি। বুঝতে পারলি তো কেন লাইবিলিটি? প্রপারলি বুঝতে পারলি। বিল্ডিং, বিল্ডিং তো আমার অ্যাসেট, জানিস তো, বিল্ডিং আমাদের অ্যাসেট। কারণ বিল্ডিং, আজকে যে বিল্ডিংটা কিনবো, এই যে আমি যে আজকে 20 লাখ টাকা দিয়ে বিল্ডিংটা আছে, 20 লাখ টাকার বিল্ডিং আছে, এই বিল্ডিংটাকে শুধু এই বছরই ব্যবহার করবো নাকি আগামী অনেকগুলো বছর ব্যবহার করবো? অর্থাৎ বিল্ডিং, বিল্ডিং হচ্ছে এমন একটা জিনিস যার বেনিফিট আমরা ফিউচারে পাবো, যার বেনিফিট আমরা ফিউচারে পাই তাকে কি বলে? অ্যাসেট। অ্যাসেট, অ্যাসেট, যার বেনিফিট ফিউচারে পাই তাকে আমরা অ্যাসেট বলি। ক্যাশ, ক্যাশ, ক্যাশ আমাদের কাছে কি? অ্যাসেট। কারণ আজকে তোর পকেটে যে টাকাটা পড়ে আছে সেটা ফিউচারে ইউজ করতে পারি, এটা তোর কাছে অ্যাসেটস। ঠিক আছে? তো তো মোটামুটি বলে দিলাম। এখান দিয়ে দেখ ওপেনিং স্টক একটু বলে দিই, আগের দিন বলেছিলাম আবার আজকে বলে দিই না, ওপেনিং স্টক জিনিসটা কি? স্যার আগের বছর যেই গুডস গুলো আপনি বেচতে পারেন সেটা কোন বছর বেচবো? আগের বছর যেইগুলো বেচতে হয় সেগুলো এই বছর বেচবো। আগের বছর যেই গুডস গুলো বেচতে পারেন সেটা এই বছর বেচবো। ঠিক আছে? ওপেনিং স্টক। এবার প্রশ্ন ওঠে, স্যার ওপেনিং স্টকটা কি এবং কোথায় বসে? কি এবং কোথায় বসে? দেখ ওপেনিং স্টক কাকে বলে? যেই জিনিসগুলো আগের বছর বেচতে পারিসনি সেটা এই বছর বেচবি। দেখ আগের বছর যেই জিনিসটা বেচতে পারিসনি তার মানে আগের বছর খরচ হয়নি, মানে এই 40,000 টাকার গুডস আগের বছর বেচতে পারিসনি, তাহলে যেই জিনিসটা আগের বছর বেচতে হবে সেটা এই বছর বেচবি। তাহলে কোন বছর ইউজ করলি এই 40,000 টাকার গুডস? কোন বছর ইউজ করলি? এই বছর ইউজ করলি নাকি আগের বছর ইউজ করেছিলি? এই বছর ইউজ করলি। তাহলে আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলে? কোন জিনিস ইউজ করাকে বলা হয় খরচা। তাহলে এই 40,000 টাকা কোন বছর ইউজ করলাম? এই বছর ইউজ করলাম, তার মানে 40,000 টাকা এই বছরের খরচা, এই বছরের খরচা। তো মাথায় রাখতে হবে। পারচেস কি? গুডস কিনতে যে টাকাটা লাগে তাকে বলে পারচেস। ঠিক আছে? তো তো এটা 2 লাখ টাকা, এটা কি? এটা একটা খরচা, অবশ্যই খরচা। গুডস কিনতে টাকা যাচ্ছে, এটা খরচা না? তাহলে এটা কি ধরনের খরচা? ডাইরেক্ট খরচা না ইনডাইরেক্ট খরচা? ডাইরেক্ট খরচা, ডাইরেক্ট খরচা। পারচেস রিটার্ন, তুই 2 লাখ টাকার গুডস কিনেছিলি, কিছু গুডস খারাপ বেরিয়েছিল, তুই 10,000 টাকার গুডস ফেরত দিয়ে দিলি। তাহলে কি হলো? এর ফলে তোর পারচেস, তুই 2 লাখ টাকার গুডস কিনেছিলি, 10,000 টাকার গুডস ফেরত দিয়ে দিলি, তাহলে তোর পারচেস বাড়ছে না কমছে? কমছে। তাহলে বুঝতে পারলি? আচ্ছা স্যার, তার মানে 2 লাখ থেকে 10,000 টাকা কি করা উচিত? মাইনাস করা উচিত, মাইনাস করা উচিত। ওকে। সেলস, সেল করলে কি হয় স্যার? সেল তো ব্যবসার ইনকাম, ইনকাম মানে রেভিনিউ, রেভিনিউ। আচ্ছা সেলটা কি ধরনের ইনকাম? এটা কি ডাইরেক্ট ইনকাম নাকি ইনডাইরেক্ট ইনকাম? এটা ডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট ইনকাম। কোথায় বসে তো মোটামুটি বলেছি। আচ্ছা, তুই যাকে গুডস বিক্রি করেছিলি, গুডস খারাপ বেরোলে সে আবার তোকে ফেরত দেবে। তুই 9 লাখ টাকার গুডস বিক্রি করেছিলি, তার মধ্যে 25,000 টাকার গুডস খারাপ বেরোচ্ছে, তাহলে এখন সেল কত বলবো? আমি 9 লাখ টাকার গুডস বেচেছি যার মধ্যে 25,000 টাকার গুডস খারাপ বেরিয়ে গেছে, তাই তো? 25,000 টাকার গুডস খারাপ বেরিয়ে গেছে, তার মানে আমি কি বলবো? সেল কত বলবো? 9 লাখ টাকা সেল বলবো না 9 লাখ থেকে 25 মাইনাস করবো? মাইনাস করবো। বোঝা গেল? ক্যারেজ ইনওয়ার্ড তো বোঝালাম, ওয়েজেস বোঝালাম, বাকি সব বললাম। এগুলো প্রথম দিকে বলা হয়নি বলে আরেকবার বলে দিলাম। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট দেখ, অ্যাডজাস্টমেন্ট দেখ, তারপর অঙ্কটা করবো। অ্যাডজাস্টমেন্ট দেখ বলছে কি 3টে অ্যাডজাস্টমেন্ট, সিম্পল সিম্পল 3টে অ্যাডজাস্টমেন্ট দিই। আমরা সিম্পল সিম্পল করতে করতেই টাফে ঢুকবো। ঠিক আছে? তো প্রথমে বলছে কি ক্লোজিং স্টক 60,000, মানে ক্লোজিং স্টক 60,000 মানে এই বছর, এই বছর তুই 60,000 টাকার গুডস ইউজ করতে পারিসনি। এবছর তুই কত টাকার গুডস ইউজ করতে পারিসনি বল? এবছর আমি কত টাকার গুডস ইউজ করতে পারিনি? স্যার 60,000 টাকার গুডস ইউজ করতে পারিনি। তাহলে এই বছর যেই গুডসটা ইউজ করতে পারিসনি সেটা কবে ইউজ করবো? পরের বছর। জানি আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলে? যার বেনিফিট তুমি ফিউচারে নেবে তাকে বলে অ্যাসেটস। তাহলে এই 60,000 টাকার বেনিফিট কবে নেবো? এই বছর নেবো নাকি পরের বছর নেবো? তাহলে এটাকে কি আমি অ্যাসেট বলতে পারি? অবশ্যই অ্যাসেট। তাহলে ক্লোজিং স্টক তোর অ্যাসেট। অ্যাসেট কোথায় বসে জানিস? নাম্বার 1 অ্যাসেট। নাম্বার 2 দেখ, আর আমি তোকে কি শিখেছি? যে কোনো অ্যাডজাস্টমেন্ট তার জায়গা দুটো জায়গায় অ্যাডজাস্টমেন্ট 2 জায়গায় বসে। একটা জায়গা তো বললাম স্যার, আরো একটা জায়গা ভালো করে বুঝ। আগের দিন বুঝিয়েছিলাম, আবার আজকে বলবো। দেখ শোন, আমি
এবছর কত টাকার গুডস কিনেছি বল, এবছর কত টাকার গুডস কিনেছি? 2 লাখ টাকা। আগের বছর কত টাকার গুডস পড়ে আছে? 40,000। তাহলে আমার হাতে এখন কত টাকার গুডস আছে? 2,40,000 টাকার গুডস আছে, তাই তো? 2,40,000 টাকার গুডস আছে। আচ্ছা, আমি কি পুরো এবছর 2,40,000 টাকার গুডস বেচতে পেরেছি? না, 60,000 টাকার গুডস বেচতে পারিনি। তার মানে এই 60,000 টাকার গুডস কয় বছর পরের বছর বেচবো। তার মানে এই 60,000 টাকা কার মধ্যে আছে জানিস? এই 2,40,000 এর মধ্যে 60 আছে। তার মানে অ্যাকাউন্টেন্সি কি বলে, তুমি কি এই 60,000 টাকার বেনিফিট কি এই বছর নিয়েছো? কবে নেবো? পরের বছর নেবো। তাহলে খরচা কি আমার 2,40,000 দেখানো উচিত, নাকি 2,40,000 থেকে 60 কম দেখানো উচিত? তাই তো? এটা বলবো আমি ডিটেলস আর একটু বলবো যখন আমি ট্রেডিং অ্যাকাউন্ট করবো, ঠিক আছে? তো এটা বললাম। নেক্সট বলেছে কি, দেখ ডেপ্রিসিয়েশন বলেছে আর ওয়েজেস ডিউ। যে অঙ্ক করতে করতে বলবো, এখন বললে অসুবিধা হবে, এক একটা করে লিখে লিখে করি আমরা। দেখ দাগ কাটবো। আচ্ছা, দাগ কাটার আগে লেখালেই করতে হয় না? প্রথমে লিখ ইন দা বুকস অফ, লিখ ইন দা বুকস অফ। প্রথমে লিখ ইন দা বুকস অফ, প্রথমে লিখ ইন দা বুকস অফ, ঠিক আছে? লিখলাম কি ইন দা বুকস অফ। দেখলি ইন দা বুকস অফ, নাম তো বলে, যার ব্যবসা করছি তার নাম লিখতে হয়, নাম তো বলেনি তাই নাম লিখলাম। এবার এখানে কি লিখবো জানিস তো? প্রথমে লিখবো ট্রেডিং অ্যাকাউন্ট। কি লিখবো প্রথমে? ট্রেডিং। প্রথমে লিখ ট্রেডিং, ট্রেডিং অ্যাকাউন্ট। কি লিখলাম? ট্রেডিং। একটা ফাইনাল অ্যাকাউন্ট আমরা 3টে স্টেপের নামাই, একটা ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টের নিচেই মাত্র বলেছিলাম ট্রেডিং অ্যাকাউন্টে হয় ফর দা ইয়ার এন্ডেড। লাইক ট্রেডিং অ্যাকাউন্টে লাইক ফর দা ইয়ার এন্ডেড, ফর দা ইয়ার এন্ডেড। আচ্ছা, আমাদের ডেট কত ছিল বল? ডেট বলেছিল 31/12/24, তাই তো? 31/12/24। এবার দাগ কাটবো। এইদিকে লিখবো ডেবিট সাইড, এইদিকে লিখবো ডেবিট সাইড, আর এইদিকে লিখবো ক্রেডিট সাইড, ঠিক আছে? এখানে লিখবো রুপিসের সাইন দিলাম, এখানেও রুপিসের সাইন দিলাম। এখানে লিখবো পার্টিকুলার্স, ঠিক আছে? এখানে লিখবো পার্টিকুলার্স, ঠিক আছে? পার্টিকুলার্স পার্টিকুলার্স, বোঝা গেল ব্যাপারটা? কি কি লিখলাম, কি কি লিখলাম বুঝতে পারলি? পার্টিকুলার্স পার্টিকুলার্স। এবার দেখ এখানে মোটামুটি অঙ্কটা নেমে যাবে, ট্রেডিং অ্যাকাউন্ট নেমে যাবে, ঠিক আছে? দাগ কাটা হয়ে গেল প্রত্যেকের। এবার পিএল সব দাগ কেটে নেবো, আগে দাগ কেটে নেবো তারপর অঙ্ক করবো। লেখ এখানে লেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লেখ লেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক তার নিচে লিখবো কি? ফর দা ইয়ার এন্ডেড, লেখ ফর দা, লেখ ফর দা ইয়ার এন্ডেড, ঠিক আছে? ডেট কত হবে? 31/12/24। দাগ কাটবো। ঠিক আছে? এইদিকে লিখবো কি? ডেবিট সাইড, এইদিকে লিখবো ক্রেডিট সাইড। এখানে লিখবো কি? পার্টিকুলার্স, এখানে লিখ পার্টিকুলার্স রুপিস, পার্টিকুলার্স রুপিস। হয়ে গেল। পিএলটাও মোটামুটি ভাবে নেমে গেল, পিএলটাও হয়ে গেল, ঠিক আছে? দাগ কাটা হয়ে গেল। এবার চলে আয় ব্যালেন্স। একটু জায়গা ছেড়ে রাখলাম, এখানে একটু নিচে লিখলাম ব্যালেন্স শিট, লেখ এখানে ব্যালেন্স শিট, এখানে লেখ ব্যালেন্স শিট, লেখ অ্যাজ অন ব্যালেন্স শিট। আমি এইমাত্র বললাম না, তোদের বললাম না, ট্রেডিং অ্যাকাউন্টে হয় ফর দা ইয়ার এন্ডেড, পিএল অ্যাকাউন্টে হয় ফর দা ইয়ার এন্ডেড, ঠিক আছে? কিন্তু ব্যালেন্স শিটে হয় কি? অ্যাজ অন। এগুলো ঠিক রাখবে। আমরা কিন্তু প্রতিদিন কিন্তু এগুলো লিখাবো না, হ্যাঁ? প্রতিদিন লেখাবো ট্রেডিং পিএল ব্যালেন্স লিখে দেবো, অ্যাজ অন ফ্যাজ অন লিখবো না। এইগুলো প্রথম অঙ্ক তো, তোকে লিখে দিলাম, তোদের লিখে দিলাম প্রথম অঙ্কটা বলে। লিখবো, হ্যাঁ? ভালো করে দেখবি। তোরা জানিস আমি কি বললাম, এদিক তাকাবি যদি বুঝতে অসুবিধা হয়। ব্যালেন্স শিট হচ্ছে একটা শিট, ব্যালেন্স শিট হচ্ছে একটা শিট,
যেই শীটে দুটো দিক থাকে, বুঝলে, ব্যালেন্স শিট হচ্ছে একটা শীট যেই শীটের দুটো দিক থাকবে, যার একটা দিকে থাকবে লাইবিলিটি অ্যান্ড ক্যাপিটাল এবং আর একটা দিকে থাকবে অ্যাসেটস। আচ্ছা, ব্যালেন্স শিট হচ্ছে একটা শীট যেই শীটের বাঁ দিক থাকবে আর ডান দিক থাকবে। বাঁ দিকে থাকবে লাইবিলিটি আর ক্যাপিটাল, ডান দিকে থাকবে অ্যাসেটস। লেখ বাঁ দিকে লেখ লাইবিলিটি অ্যান্ড ক্যাপিটাল। বাঁ দিকে থাকে লাইবিলিটি অ্যান্ড ক্যাপিটাল, লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল, অ্যান্ড ক্যাপিটাল রুপিস, আর এখানে লিখবো অ্যাসেটস, এখানে লিখবো কি অ্যাসেটস। তোরা আমি আমি শিওর জানি না তোদের কার মনে আছে, তাহলে তোদের কার মনে আছে, আমি একটু জাস্ট এখানে তো হয়ে গেল, আমি একটু লিখছি, হুট করে মনে পড়ে গেল লিখছি, কারণ এটা তোর সিলেবাসেও আছে, শর্ট কোশ্চেন আসতে পারে। অ্যাকাউন্টিং ইকুয়েশন নাম শুনেছিস? ক্লাস 11 এ ছিল এমসিকিউ আসতো অ্যাকাউন্টিং ইকুয়েশন, জানিস? অলরেডি আমি এখন অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যেই আছি, এই জন্য বলে দিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরেকটা নাম কি জানিস তো? ব্যালেন্স শিট ইকুয়েশন। কি বললাম? এটারই আরেকটা নাম ব্যালেন্স শিট ইকুয়েশন, এরই আরেকটা নাম ব্যালেন্স শিট ইকুয়েশন। আরে ইকুয়েশন মানে তো আমরা প্রত্যেকেই জানি, ইকুয়েশন মানে কি? ইকুয়েশন হচ্ছে এমন একটা দিক যার বাঁ দিক আর ডান দিক সবসময় সমান হয়, এটাই তো ইকুয়েশন, আমরা এতদিন শিখে এসেছি। বল ইকুয়েশন কাকে বলে? যার বাঁ দিক আর ডান দিক সমান হয়। ইকুয়েশন কাকে বলে? যার বাঁ দিক আর ডান দিক সমান। তোরা শুনেছিলি না? তোরা এতদিন তো ফাইনাল অ্যাকাউন্ট পড়েছিস, ব্যালেন্স শিট হচ্ছে এমন একটা শিট যার বাঁ দিক আর ডান দিক সবসময় সমান হয়। এবার দেখ বাঁ দিকে কি থাকে? স্যার বাঁ দিকে থাকে লাইবিলিটি আর ক্যাপিটাল, আর ডান দিকে কি থাকে? অ্যাসেটস। এবছর মনে হয় পরীক্ষায় এসেছিল, জানি না ক্লাস 11 এমসিকিউ তে এসেছিল, আবার গ্র্যাজুয়েশনও দিয়েছিল, জানিস তো ব্যালেন্স অ্যাকাউন্টিং ইকুয়েশন কাকে বলে? ঠিক আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন তো বেশ এখান থেকেই আমি লিখে দিতে পারবো। তাহলে এটাই হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন বোঝার জিনিস। আমাকে যদি বলে শর্ট কোশ্চেন বলে কি অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলাটা বলো, তো কি বলবো? এইটাই হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর্মুলা। ফর্মুলা কি বললাম বল? লাইবিলিটি প্লাস ক্যাপিটাল ইকুয়াল টু অ্যাসেট। এর কিছু মুখস্থই করতে হলো না, কিচ্ছু মুখস্থ করতে হলো না, সিম্পল জিনিস। অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরেকটা নামই হচ্ছে ব্যালেন্স শিট ইকুয়েশন। ব্যালেন্স শিটে কি থাকে? বাঁ দিকে কি থাকে? লাইবিলিটি আর ক্যাপিটাল, ডান দিকে কি থাকে? অ্যাসেটস। ব্যাস ওটা লাইবিলিটি আর ক্যাপিটালের সাথে ইকুয়াল টু দেবো অ্যাসেটস। ব্যাস সিম্পল, সিম্পল হয়ে গেল। এটাই হচ্ছে, তাহলে আমি হুট করে কেন মনে পড়লো, একটা থিওরি এর সঙ্গে কভার হয়ে গেল, থিওরি কভার হয়ে গেল, বুঝতে পারলি তো? পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, পরীক্ষা একবার এসেছিল তাই বলে দিলাম। তাহলে বোঝা গেল অ্যাকাউন্টিং ইকুয়েশন। পরীক্ষায় এইখান থেকে অ্যাকাউন্টিং এর 2 নাম্বার দেবে, বেশি দেবে না, 2 মার্কস দেবে, 2 মার্কস, এর বেশি দেয় না, তাই আমি বলে দিলাম, এটা বলে দিলাম। তাহলে আমাদের পুরো সবকিছু টোকা কমপ্লিট। আচ্ছা এখানে তো টোকা হলো না, 31/12/24 লিখবো, 31/12/24। ওকে, এবার না এক এক করে অঙ্ক করবো। কি করে অঙ্ক করবেন স্যার? কি করে? এই দিক টাকা, দেখ কোথায় গেল কোশ্চেন, এই দেখ কোথায় গেল কোশ্চেন। এক একটা করে করবো, এক একটা করে করবো, ঠিক আছে? এই দেখ প্রথমে কি লেখা আছে, প্রথমে কি লেখা আছে আমার কাছে, একদম আসছে ধীরে সুস্থে, ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নেই। প্রথমে কি লেখা? মেশিন। আমি কি বলেছিলাম? মেশিন আমাদের কাছে কি? অ্যাসেট। তাহলে অ্যাসেটের জায়গা কোথায়? ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটে লেখ মেশিনারি। কিন্তু ওয়েট করে যা, লেখার আগে না সুন্দরভাবে ওয়েট কর। কেন স্যার ওয়েট করবো? অ্যাডজাস্টমেন্ট পর মেশিন সম্পর্কে কিছু বলেছি, অবশ্যই ফাইনাল অঙ্ক করতে গেলে দেখতাম। দেখ আমি ওটা কোন অঙ্ক দেখছি? আমি অন্য অঙ্ক দিই, সরি আমি একটু অন্য অঙ্ক দেখি। এখানে আমি ভুল অঙ্ক দেখেছি, আমি এই অঙ্কটা করছি, ওই অঙ্কটা না। দেখ প্রথমে আইটেম কি ছিল? ওপেনিং স্টক। কি বললাম? ওপেনিং স্টক মানে আগের বছর যেই গুডসটা ইউজ করতে পারিসনি সেটা এই বছর ইউজ করবি। আগের বছর ইউজ করতে পারিসনি তার মানে আগের বছর খরচ হয়নি, এবছর ইউজ করবি, তো এবছরের খরচ। তাহলে আমাকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করে ওপেনিং স্টক কি, আমি সবসময় তাকে অ্যান্সার দেবো যে ওপেনিং স্টক হচ্ছে খরচা। ক্লাস চলছে, ক্লাস শেষে ফোন করছি, বলছি ক্লাস শেষে ফোন করছি, ক্লাস শেষে ফোন করছি, ক্লাস করছি, হ্যাঁ। ওপেনিং স্টক, তাহলে বোঝা গেল কি বলে? আমি আবার বলি, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ওপেনিং স্টক কি, অ্যাসেট? না না না, ওপেনিং স্টক কখনো বলবি না অ্যাসেট, ওপেনিং স্টক হচ্ছে খরচ। ওপেনিং স্টক খরচ। বলবি ওপেনিং স্টক কি? আগের বছর যেই গুডস গুলো বেচতে পারেননি সেটা এই বছর বেচবেন। আগের বছর যেইগুলো বেচতে পারেননি তাহলে আগের বছর খরচ হয়নি, এই বছর বেচবো মানে এই বছর গুডস গুলো ইউজ করবো, এই বছরের খরচ। যে বছর ইউজ করবো সে বছরের খরচ, এবছর ইউজ করবো তো এবছরের খরচ, ওপেনিং স্টক আমার খরচ। এবার প্রশ্ন, খরচকেও দুভাগ ভাগ করা যায়, একটা ডাইরেক্ট খরচা, একটা ইনডাইরেক্ট খরচা। তাহলে এটা কি খরচা? কমন সেন্স খাটিয়ে বল না, এটা ডাইরেক্ট খরচা। কমন সেন্স, ডাইরেক্ট খরচা, ডাইরেক্ট। এইটা যদি না হয় তুই মাল বেচবি কি করে তুই? ঠিক আছে, তো এটা ডাইরেক্ট খরচা, 40,000 টাকা ডাইরেক্ট খরচা। তাহলে দেখ
আমরা যেটা করছিলাম ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টে যে ডেবিট দিকে বসে খরচা আর ক্রেডিট দিকে বসে ইনকাম, ডেবিট দিকে বসে খরচা, ক্রেডিট দিকে বসে ইনকাম। প্রশ্ন হলো স্যার ট্রেডিং অ্যাকাউন্টে কি খরচ আসে, কি ইনকাম আসে? ডাইরেক্ট 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 খরচা এই দিকে লিখবো আর ডাইরেক্ট ইনকাম ক্রেডিট দিকে লিখবো। তাহলে প্রথমে লিখি আমরা এক এক করে লিখি টু ওপেনিং স্টক টু। আচ্ছা তোরা তো জানিস এগুলো বলতে হবে না, বাঁ দিকে টু বসে আর ডান দিকে বাই বসে। এখানে লিখবো টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক। কত টাকা ছিল? 40। আমি জানি না, একবার 40,000 টাকা ছিল ওপেনিং স্টক, লিখে দিলাম 40,000 টাকা। এবার চলে নেক্সট, নেক্সট কি বলেছে দেখ, নেক্সট স্যার পারচেজ, গুডস কিনেছিস। আর তোকে গুডস কিনতেই হবে, না তুই গুডস বেচবি কি করে? তুই 2 লাখ টাকা দিয়ে গুডস কিনেছিস, বল তো গুডস কিনেছিস, এটাও আমার খরচা। কি খরচা? এটা ডাইরেক্ট খরচা। তো ডাইরেক্ট খরচা কোথায় বসবে স্যার? আপনি এইমাত্র বলেন ডাইরেক্ট খরচা, দেখ ট্রেডিং অ্যাকাউন্টে আসবে, ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে। ঠিক আছে, কত টাকা ছিল? পারচেজ 2 লাখ টাকা। ওয়েট কর, টাকা লিখিস না, ওয়েট কর, টাকা লিখিস না, ওয়েট টাকা লিখিস না। পারচেজ, পারচেজ লিখবো কত? 2 লাখ টাকা, 2 লাখ টাকা। এখানে লিখবো ইনারে লিখবো, কেন জানিস তো? কেন জানিস তো? দেখ কেন, কারণটা দেখ। এই দেখ এখানে বলেছিল কি, ঠিক তার পরের লাইনেই বলেছিল আমি যার থেকে, আমি তো গুডস কিনেছি, এবার যেই গুডস গুলো কিনলাম গুডস খারাপ বেরিয়ে গেছে, গুডস খারাপ বেরিয়ে গেছে, খারাপ বলে কি করবো? ফেরত দেবো, ফেরত দেবো। কত টাকার গুডস ফেরত দিয়েছি? 10,000 টাকা। তোর সঙ্গে পরীক্ষার হলে গেম খেলবে, কেমন গেম? ও পারচেজ সেটা লিখে দেবে না, ও কোনো কোনো অঙ্কে না রিটার্ন আউটওয়ার্ড লিখে দেবে, বা কখনো কখনো আরো অন্য নাম দিতে পারবে, শুধু লিখে দেবে রিটার্ন, শুধু লিখে দেবে রিটার্ন। ঠিক আছে, রিটার্ন লিখে দিয়ে ডেবিটে একটা টাকা লিখে দেবে, ক্রেডিটে একটা টাকা লিখে দেবে। তুমি খুঁজে নাও কোনটাকে পারচেজ রিটার্ন বলে। তার মানে তুই ভাব না এখানে পারচেজ রিটার্ন কোন ঘরে লেখা আছে। তাহলে তুই যখন পরীক্ষা হলে অঙ্ক দেবে না, যদি ক্রেডিট দিকে কোনো রিটার্ন পাস, ওটাকে পারচেজ রিটার্নই বলে। তাও তুই ভুলে গেছিস, মাথা থেকে বেরিয়ে গেছে। আরো ট্রিক্স বলে দিচ্ছি শোন। পারচেজ কি? ট্রায়াল ব্যালেন্সে পারচেজ, ট্রায়াল ব্যালেন্সে কোথায় বসে? ডেবিটে বসে না ক্রেডিটে বসে? পারচেজ কি? পারচেজ আমাদের খরচ, আর খরচ কোন দিকে বসে? ডেবিটে বসে। পারচেজ ডেবিটে বসে, তাহলে পারচেজ রিটার্ন সবসময় উল্টো দিকে বসবে। তো ডেবিটে উল্টো কি হবে? ক্রেডিট। পারচেজ রিটার্ন সবসময় ক্রেডিটে বসবে। অনেকে ভুল করে, অনেকে ভুল করে দেয়, ভুল করে সেই ভুলটাই বলে দিচ্ছি। পারচেজ রিটার্ন ক্রেডিটে কত? 10,000 টাকা। তাহলে কি করবো? এর থেকে 10,000 টাকা মাইনাস করবো, এর থেকে 10,000 টাকা মাইনাস। কি বলে লিখবেন স্যার? রিটার্ন বলে লিখবো, রিটার্ন লিখ, রিটার্ন 10,000 টাকা, রিটার্ন 10,000 টাকা। 2 লাখ থেকে 10 বাদ দিয়ে কত হলো? 1,90,000 টাকা। ক্লিয়ার হয়ে গেল? 2 লাখ থেকে 10 বাদ দিয়ে 1,90,000 টাকা হয়ে গেল। নেক্সট দেখ, নেক্সট দেখ সেলস, সেলস আমি প্রথম 4-5টা ক্লাস খুব ধরে ধরে করাবো, তারপর ফার্স্টে যাবো। যখন গ্রিপে আসবে তখনই আসবো আমরা ফার্স্টে। ঠিক আছে তো? সেলস, সেলস, সেল মানে কি? গুডস বেচেছি, গুডস বেচ মানে ইনকাম হয়েছে। ইনকাম, ইনকাম কোথায় বসে? এটা কি ইনকাম স্যার? এটা তো ডাইরেক্ট ইনকাম। ট্রেডিং এর ক্রেডিটে আসবে, ট্রেডিং এর ক্রেডিটে লিখ, ট্রেডিং এর ক্রেডিটে লিখ বাই সেলস, লিখ বাই সেলস। কত টাকা? বাই সেলস কত টাকা বল? 9 লাখ টাকা। ইনারে লিখলাম কেন? বুঝতেই পারছি কেন ইনারে লিখলাম। দেখ এখানে বলেছে আমি যাকে গুডস বিক্রি করেছি, কিছু গুডস খারাপ বেরিয়েছে, ও আমাকে ফেরত দিয়ে দিয়েছে, ফেরত দিয়ে দিয়েছে। কত টাকার গুডস ফেরত দিয়েছে? 25,000 টাকার গুডস ফেরত দিয়েছে। তাহলে ফেরত দিলে আমি কি আর সেল 9 লাখ বলতে পারি? না স্যার, সেল তো কমে গেল, সেল তো কমে গেল। কমে গেলে মাইনাস কি লিখবো? রিটার্ন 25,000 টাকা মাইনাস কর, রিটার্ন 25,000 টাকা মাইনাস কর। ঠিক আছে, 9 লাখ থেকে 25 বাদ দিলে হয় 8,75,000। ক্লিয়ার হয়ে গেল? 8,75,000। নেক্সট দেখ কি বলেছে? সেলস সব হলো। ক্যারেজ ইনওয়ার্ড, দেখ কি লিখে? ক্যারেজ ইনওয়ার্ড বলেছি লাইনের মানে, যখন মানে বুঝতে হয় না ক্লিয়ার করে নিবি। ক্যারেজ ইনওয়ার্ড মানে আমি যে গুডস কিনছি, গুডস এক জায়গা থেকে আমার দোকানে নিয়ে আসবো, কি লাগবে? গাড়ি ভাড়া লাগবে, গাড়ি ভাড়া লাগবে। তো এই গাড়ি ভাড়া যদি খরচাটা না করি তাহলে আমার দোকানে গুডস আসবে না। তাহলে এই খরচাটা করতে হবে, কম্পালসারি খরচা, সব কম্পালসারি। এটা কি খরচা? এটা ডাইরেক্ট খরচা। গুডস কিনে আনার জন্য যে গাড়ি ভাড়া লাগে না, তাকে ক্যারেজ ইনওয়ার্ড বলে, ক্যারেজ ইনওয়ার্ড। এবার দেখ তুই যদি ট্রাকে করে মাল নিয়ে আসিস তখন বলবে ক্যারেজ, ঠিক আছে? যদি তুই রেলে করে মাল নিয়ে আসিস তখন বলবে ফ্রেট। ঠিক আছে, মানে একই, মানে একই। আচ্ছা পরীক্ষার হলে কখনো কখনো ক্যারেজ ইনওয়ার্ড না লিখে শুধু ক্যারেজও লিখতে পারে। শুধু দেখ আজকে আমি দোকান খুলেছি, আমি দোকানে ধর আমার দোকানে চাল পাওয়া যায়, তা চাল আমাকে বাইরে থেকে কিনে আনতে হবে, গাড়ি ভাড়া লাগবে। ঠিক আছে, এবার গুডস বেচার জন্য গাড়ি ভাড়া লাগে। কোন খরচাটা করা বাধ্যতামূলক? দেখ আমি যাকে গুডস বিক্রি করব সেই গাড়ি ভাড়া নাও করতে পারি, তার গাড়ি ভাড়া নাও করতে পারি। আমি 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 বললাম না তোমার চাল লাগবে, তুমি আমার দোকান থেকে চাল নিয়ে চলে যাও। আর না হলে তোমার দোকান, তোমার বাড়িতে চাল পৌঁছাতে হবে, গাড়ি ভাড়ার টাকাতে আমি তোমাকে পৌঁছে দেবো। কিন্তু আমার কোনো রেসপন্সিবিলিটি নেই যে ওর বাড়িতে আমি গাড়ি ভাড়া খরচা করে ওকে পাঠাবো। কিন্তু কোন খরচাটা করা জরুরি? গুডস কিনে আনার জন্য গাড়ি ভাড়াটা করা জরুরি। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট খরচা। ঠিক আছে, ডাইরেক্ট খরচা। তাহলে বুঝতে পারলি তো? ইনডাইরেক্ট
এটা হচ্ছে ডাইরেক্ট খরচা। তাহলে কি ক্যারেজ ইনওয়ার্ড হচ্ছে ডাইরেক্ট খরচা, আর ক্যারেজ কোশ্চেন শুধু ক্যারেজ বলে মানে ওটাকে ইনওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে, এটা মাথায় রাখবি। এখন কখনো ভুল করেও ভাববি না ক্যারেজ দিয়ে যেমন এটাকে আউটওয়ার্ড ধরে নি, না, ধরাই যায় না, এরকম ধরাটা বিশাল বড় অন্যায়, পাপ, ঠিক আছে? তো ক্যারেজ লেখা থাকা মানে ওটাকে ইনওয়ার্ডই ধরতে হয়। তাহলে কত? 18,000 টাকা। এটা কি খরচা? ডাইরেক্ট খরচা, ডাইরেক্ট। এটাকে কি খরচা বলে? ডাইরেক্ট খরচা। আর ডাইরেক্ট খরচা তো বলেই দিলাম কোন দিক বসবে, ডাইরেক্ট খরচা দেখ ডেবিটে বসবে। লেখ টু ক্যারেজ ইনওয়ার্ড, লেখ টু ক্যারেজ ইনওয়ার্ড। কত টাকা? 18,000। 18,000 ক্যারেজ ইনওয়ার্ড লিখে দিলাম, ক্যারেজ ইনওয়ার্ড। এরপরে কি বলেছে আমাকে? এরপরে বলেছে ওয়েজেস। এটা আগেই বললাম, ওয়েজেস কাদের দিই? ওয়ার্কারদের ওয়েজেস দিই। এটা আমার কাছে কি ধরনের খরচ? ওয়েজেস আমাদের কাছে কি খরচ? ডাইরেক্ট খরচা। ডাইরেক্ট খরচা 1,82,000। এবার আমি একটু অ্যাডজাস্টমেন্ট দেখে নিই, ওয়েজেস এর কি কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? দেখ 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 কি সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট তুলে ধরেছে, ওয়েজেস এর অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে ওয়েজেস কত লিখবো? দেখ ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে লিখবো, ট্রায়াল ব্যালেন্স ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো ওয়েজেস। ওয়েজেস কত টাকা লিখবো বল? ওয়েজেস 1,82,000 টাকা লিখবো ওয়েজেস, ঠিক আছে? ইনারে লিখবো। স্যার কেন ইনারে লিখলেন? কারণ এর একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এর একটা অ্যাডজাস্টমেন্ট আছে, শুনছিস তো? এর একটা অ্যাডজাস্টমেন্ট। জানিস খরচ কাকে বলে? আমি তোকে বলে দিই, শোন, তোরা জানিস এইগুলো কি বলবো, 11 এর বাচ্চাদের প্রথম ক্লাস থেকে এগুলোই শেখায়। খরচ কাকে বলে? খরচ কাকে বলে আমি বলেছি, খরচ কাকে বলে? পকেট থেকে টাকা বেরোনোকে খরচ বলে না, বেনিফিট নেওয়াকে খরচ বলে। কি বললাম? পকেট থেকে টাকা বেরোনোকে খরচ বলে না, বেনিফিট নেওয়াকে খরচা বলে। বেনিফিট, ঠিক আছে? বেনিফিট নেওয়াকে খরচা বলে, ঠিক আছে? বেনিফিট নেওয়াকে খরচা বলে। তাহলে দেখি দেখি বেনিফিট সম্পর্কে কি বলেছে। এখানে কি বলেছে ভালো করে বুঝবি। এই যে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে 1,82,000 দেখতে মানে কি? আজকে আমি যেই দোকানের, আমি ধর যেই বিজনেসের অ্যাকাউন্টে, সেই দোকানের একটা ক্যাশ বাক্স আছে, ক্যাশ বাক্স থেকে 1,82,000 বের করে। কত বের করেছে ক্যাশ বাক্স থেকে? ট্রায়াল ব্যালেন্সে 1,82,000 দিয়েছে, তার মানে ক্যাশ বাক্স থেকে 1,82,000 বের করেছে। আমি কি বললাম? টাকা বের করাকে খরচ বলে না, টাকা বের করাকে খরচ বলে না, বেনিফিট নেওয়াকে খরচ বলে। কি বললাম? বেনিফিট নেওয়াকে খরচ বলে। তাহলে এটাকে খরচ আমি বলতে পারি না, আমি বলতে পারি না এটাকে খরচা, ঠিক আছে? তো দেখ এখানে কি বলছে, দেখ কি বলছে, ওয়েজেস, ওয়েজেস ডিউ, ডিউ মানে বাকি, ওয়েজেস বাকি আছে, ওয়েজেস বাকি আছে, বাট নট পেড টু ওয়ার্কার, ঠিক আছে? ও আজকে আমার ব্যবসায় ওয়ার্কার আছে, আমার দোকানে ওয়ার্কার আছে, ওয়ার্কারকে দিয়ে কাজ করিয়েছি, ওয়ার্কারকে দিয়ে কাজ করিয়েছি, কিন্তু টাকা দিইনি। কত টাকা আটকে রেখেছি? কত টাকা দিইনি? ওয়ার্কারে 8,000 টাকা দিইনি। তার মানে কি বলে? আমরা কি শিখেছিলাম? আমরা কি শিখেছি? দেখ ওয়ার্কারকে দিয়েছি, ওয়ার্কারকে 1,82,000 দিয়েছি। তার মানে তুই কি বুঝতে পারছিস? তোরা কি বুঝতে? ওয়ার্কারকে দিয়ে কত টাকার কাজ করিয়েছি? ওয়ার্কারকে দিয়ে কত টাকার কাজ করিয়েছি বল? ওয়ার্কারকে দিয়ে কত টাকার কাজ করিয়েছি? আমি 1,82,000 টাকা দিয়েছি, আর 8,000 টাকা বাকি রেখেছি। একদম সিম্পল ব্যাপার। আমি তোকে একটা সিম্পল উদাহরণ, যদি ভুলেও যাস একদম সিম্পল উদাহরণ। ধর সাপোজ ধর আমি আমার একটা কোচিং সেন্টার আছে, আমি একজন স্টাফকে রেখেছি, ওকে আমি বলেছি তুই আমার কোচিং সেন্টারে যে সমস্ত টুকটাক কাজকর্মগুলো আছে সেই কাজগুলো করবি, তোকে প্রতি মাসে 5,000 টাকা করে দেবো। তাহলে ওকে রেখেছি জানুয়ারি মাস থেকে পুরো ডিসেম্বর, জানুয়ারি মাস থেকে কাজ করছে। তাহলে জানুয়ারি মাস কাজ করলো, ফেব্রুয়ারি কাজ করলো, মার্চ করলো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার জানুয়ারি মাসে কাজ করলো, জানুয়ারি মাসের মাইনাটা আমি কবে দিয়েছি তো? ফেব্রুয়ারিতে। জানুয়ারি মাসের মাইনা কবে দিলাম? ফেব্রুয়ারিতে দিলাম। আর ফেব্রুয়ারি মাসে কাজ করলো, মাইনা কবে দিয়েছি? মার্চে। মার্চেরটা এপ্রিলে, এপ্রিলটা মেতে, মেটা জুনে, জুনেরটা জুলাইতে, জুলাইয়েরটা আগস্টে, আগস্টেরটা সেপ্টেম্বরে দিয়েছি, সেপ্টেম্বরটা অক্টোবরে, অক্টোবরটা নভেম্বরে, নভেম্বরটা ডিসেম্বরে, আর ডিসেম্বর মাসে মাইনাটা কবে দিয়েছি? পরের বছর জানুয়ারিতে, পরের বছর জানুয়ারিতে। তাহলে এবছর ওই ওয়ার্কারটা আমার কাছ থেকে ক মাসের টাকা পেল? 11 মাসের টাকা পেল। তাহলে ওকে দিয়ে আমি ক মাসের কাজ করালাম? 12 মাস। অ্যাকাউন্টস কি বলে? পেমেন্ট করাকে খরচা বলে। কাজ তুমি ওকে দিয়ে ক মাসের কাজ করিয়েছো? 12 মাসের, ওটাকেই খরচা বলে। তাহলে বেনিফিট নেওয়াকে খরচা বলে নাকি পেমেন্ট করাকে খরচা বলে? পেমেন্ট করাকে খরচা বলে না, বেনিফিট নেওয়াকে খরচা বলে, বেনিফিট। তার মানে এখানে কি হলো? আমি তো 1,82,000 পে করেছি, কিন্তু 8,000 টাকা পে করিনি, বাকি রেখেছি। বলেছি ভাই তোকে আমি পরে দিয়ে দেবো টাকা। তাহলে 8,000 টাকা বাকি রেখে, তাহলে ওই ওয়ার্কারকে দিয়ে আমি কাজ করিয়েছি কত টাকা? 1,90,000। তাহলে আমার খরচা কত? অ্যাকাউন্টস কি বলে? অ্যাকাউন্টস বলে তুমি এখানে 1,90,000 লেখো। তুমি এখানে 1,90,000 লেখা উচিত ছিল, বুঝতে পারছো? 1,90,000 লেখা উচিত, কিন্তু পেমেন্ট করেছি কত লিখেছি? এখানে 1,82,000। তাহলে এর সঙ্গে কি করলে 1,90,000 হবে? 8 যোগ করলে। সবাই মুখস্থ করে
সবাই মুখস্থ করে, যদি কোশ্চেনে আউটস্ট্যান্ডিং ওয়েজেস থাকে তুমি যোগ করে দাও। যোগের কারণ এটা, যোগের কারণ এটা, যোগের কারণ এটা। অ্যাকাউন্টেন্সি বলে খরচা কাকে বলে, বেনিফিট নেওয়াকে খরচা বলে। আমি কত টাকার বেনিফিট নিয়েছি, আমি কত টাকার বেনিফিট নিয়েছি, আমি 1,82,000 পেমেন্ট করেছি, 8 পেমেন্ট করতে পারিনি, বাকি রেখেছি, তাহলে আমি তো কাজ করেছি 1,90,000 এর, 1,90,000, তাহলে আমাকে যেইভাবে হোক এখানে 1,90,000 লিখতে হবে। ঠিক আছে, তাহলে 1,90,000 লিখতে গেলে এর সাথে কি করলে 1,90,000 হবে স্যার? 8 লিখতে হবে, 8, এখানে 8 লিখতে হবে। তাহলে 8টা কি, এই টাকাটা আমি এখনো পেমেন্ট করতে পারিনি, আমি প্রমিস করেছি এই টাকাটা তোমাকে পে করে দেবো, তাহলে এটাকে কি বলে? এটাকে বলে আউটস্ট্যান্ডিং, হ্যাঁ কি না? এটাকে কি বলে বল? এটাকে বলে আউটস্ট্যান্ডিং। এই টাকাটা পে করতে পারিনি, 8,000 টাকা পে করতে পারিনি। এই 8,000 টাকার মানেটা কি? 8,000 টাকা পে করতে পারিনি, পে করতে পারিনি, পে করতে হবে, বল না? তোরা তো অ্যাকাউন্টেন্সি শিখেছিস, পে করতে পারিনি, তাহলে এই টাকা কি আমাকে পে করতে হবে, হ্যাঁ কি না? আজকে তোর কাছে যদি কেউ টাকা পায়, এটা তোর কাছে কি? লাইবিলিটি। তার মানে আমার কাছে, আমার ব্যবসার কাছে একজন ওয়ার্কার 8,000 টাকা পাবে, এটা আমার কাছে কি? লাইবিলিটি। লাইবিলিটি সাইডে বসিয়ে, লাইবিলিটি সাইডে বসিয়ে দে। পে করতে পারিনি, পে করতে হবে, তাহলে কি? লাইবিলিটি। লাইবিলিটি কি লিখবো? লাইবিলিটির নাম কি? আউটস্ট্যান্ডিং ওয়েজেস। কি লিখবো? আউটস্ট্যান্ডিং ওয়েজেস। কি লিখবো? আউটস্ট্যান্ডিং ওয়েজেস। 8,000 টাকা। আশা করি বুঝতে পারলি এখানে কেন হলো, কারণ বুঝতে হবে। আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলে জানিস তো? তুমি 12 মাসের আইটেম নেবে, 12 মাস, না তুমি 12 মাসের কম নেবে, না তুমি 12 মাসের বেশি নেবে। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি সবসময় 12 মাসকে নিয়ে চলে। 12 মান্থ হয়ে গেল এটা। নেক্সট দেখ কি বলেছে। এবার কি বলে? ইনডাইরেক্ট। তো এটা তো বেকার, তো নিয়েই পারবি। ইনডাইরেক্ট খরচা কোথায় আসে? পিএল আছে, পিএল এর ডেবিট হলে 1,00,000 টাকা। ইনডাইরেক্ট খরচা হলে পিএল এর ডেবিট 1,00,000 টাকা। পিএল এর ডেবিট হলে 1,00,000 টাকা। লেখ 2 ইনডাইরেক্ট এক্সপেন্সেস, পিএল এর ডেবিট হলে 1,00,000 টাকা। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট কি বলেছে দেখ, নেক্সট ক্যাপিটাল। ক্যাপিটাল জানিস তো, এটা তো বলতে হবে না। ক্যাপিটাল, ক্যাপিটাল দিয়ে মাত্র বললাম। ক্যাপিটাল কোথায় বসে? ক্যাপিটাল আমাদের ব্যালেন্স শিটে বসে। ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটের বাদিকে, বাদিকে লেখ ক্যাপিটাল। বাদিকে ক্যাপিটাল কত আছে? 12,00,000 টাকা লিখবি। 12,00,000 টাকা। দেখ ক্যাপিটাল লিখবো 12,00,000 টাকা। দেখতে তো বুঝতে পারছি, দেখ ক্যাপিটাল লেখাই আছে। ক্যাপিটাল, ক্যাপিটাল লিখবো এখানে বাদিকে, লেখ বাদিকে, এখানে বাদিকে লেখ ক্যাপিটাল 12,00,000 টাকা। হ্যাঁ, এটা না প্রথম ঘরে লিখবি, প্রথম ঘরে লিখবি, কারণ এর কিছু কাজ হয়, তোরা জানিস তো। কারণ ব্যবসা যে মানে মালিক তো সারা বছর ধরে ব্যবসা করবে, তা ব্যবসা করতে হয় লাভ করবে নাই লস করবে, তা লাভ লস কার সঙ্গে? এর সাথে তো অ্যাডজাস্টমেন্ট হবে, তাই না? এই জন্য প্রথম ঘরে লিখে রাখলাম। ওকে, নেক্সট চলে আয়। নেক্সট কি বলছে স্যার? নেক্সট ব্যাংক লোন। শুরুতেই বললাম ব্যাংক লোন আমাদের ব্যবসার কাছে কি? লাইবিলিটি। লাইবিলিটি লেখ 8,00,000 টাকা। ব্যাংক লোন লেখ 8,00,000 টাকা। লাইবিলিটি, এই দেখ লাইবিলিটি, এখানে লেখ ব্যাংক লোন লেখ 8,00,000 টাকা। লেখ ব্যাংক লোন লেখ 8,00,000 টাকা। হয়ে গেল। নেক্সট চলে আয়। নেক্সট কি বলেছে? এই দেখ বিল্ডিং। বিল্ডিং আমাদের ব্যবসার কাছে কি বল? অ্যাসেট। তাহলে অ্যাসেট, এই অ্যাসেট লেখ বিল্ডিং। তবে ইনারে লিখবি, আমি দেখেছি এর একটা ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্ট আছে। এর ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্ট আছে। বিল্ডিং কত? 20,00,000 টাকা অ্যাসেটস। এবার ধর কি বলেছে স্যার? অ্যাডজাস্টমেন্টটা বললেন, অ্যাডজাস্টমেন্ট এই দেখ কি আছে, কি লেখা আছে? ডেপ্রিসিয়েশন is to be charged at a 10% of building. তুই ভাব, আজকে তোর বাড়ি আছে, তাহলে তুই তো তোর বাড়িটা বসবাস করছিস, যত বাড়িটা ব্যবহার করছিস, ব্যবহার করলে বাড়ির ভ্যালু বাড়বে না কমবে? বল, কমবে। তা বাড়ির ভ্যালু যদি কমে কত পার্সেন্ট? কি বলেছে? 10%। অর্থাৎ তোর বাড়ির ভ্যালু 10% কমছে। তাহলে 20,00,000 টাকা ছিল, 10% কমলো। কত টাকা কমলো? 2,00,000। 20,00,000 10% 2,00,000, 2,00,000 টাকা কমলো। 2,00,000 টাকা কমলো। 2,00,000 টাকা, 2,00,000 টাকা কমলো। তাহলে এখন কত ভ্যালু রইলো? 2,00,000 কমলো, তাহলে কত হলো? 18,00,000 টাকা রইলো ভ্যালু। এখন কত রইলো? 18,00,000 টাকা। তাহলে এখন তোর বিল্ডিং কত টাকার বিল্ডিং পড়ে? স্যার বিল্ডিং 18,00,000 টাকা পড়ে আছে। কেন 18,00,000? স্যার আমি বাড়িটাতে বসবাস করেছি, ব্যবহার করেছি, বাড়িটা ইউজ করেছি, ঠিক আছে? কত টাকা ইউজ করেছি? 2,00,000 টাকা। আচ্ছা, ইউজ করাকে কি বলা? ইউজ করারই আরেকটা নাম বেনিফিট। ইউজ করারই আরেকটা নাম বেনিফিট। অর্থাৎ আমি আমার বাড়িটার এবছর 2,00,000 টাকার বেনিফিট নিয়েছি, তা বেনিফিট নেওয়াকে বলা হয় খরচ। এখানে খরচটার নাম কিছুই না রে, এখানে খরচটার নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন। এখানে খরচটার নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন, মাইনাস দিয়ে লিখবো ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, 2,00,000 টাকা সিম্পল হয়ে গেল 18,00,000 টাকা। এবার দেখ খরচ কোথায় বসে?
এই দেখ খরচ কোথায় বলছে, খরচ তো পিএল চলে যাবে। এইটা কি খরচা, পিএল এর খরচা, পিএল এ লিখ 2 লাখ টাকা, পিএল অ্যাকাউন্টে লিখ 2 লাখ টাকা। বুঝতে পারলি তো? এখানে কেন লিখলাম, এখানে 2 লাখ কেন লিখলাম, কারণ এখন আমার কাছে 20 লাখ টাকার বিল্ডিং নেই, এখন আমার কাছে বিল্ডিং 18 লাখ টাকা হয়েছে, তাই তো? তাহলে এখন যে 18 লাখ টাকা বিল্ডিং দেখাতে হবে, তো কি করে দেখাবো, 2 মাইনাস করে। কেন 2 মাইনাস করলি, কারণ বিল্ডিং ইউজ করেছিস, তোর কাছে খরচা হয়েছে। খরচা কি হয়, খরচা হচ্ছে পিএল এর ডেবিটে, ঠিক আছে? এটা খরচা কেন পিএল ডেবিট, এটা ইনডাইরেক্ট খরচা বলে পিএল এর ডেবিট। টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 2 লাখ টাকা, টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। নেক্সট কি বলেছে, আর কি বলেছিল দেখি। তাহলে দেখ তুই ভালো করে দেখতে বললি, দুটো অ্যাডজাস্টমেন্ট পুরো কমপ্লিট করে দিই, দুটো অ্যাডজাস্টমেন্ট পুরো কমপ্লিট করলাম, দুটো অ্যাডজাস্টমেন্ট। নেক্সট দেখ কি বলেছে, স্যার লাস্ট ওই ক্যাশ 3,45,000 ক্যাশ, ক্যাশ 3,45,000। ক্যাশ কোথায় বসে বল, ক্যাশ তো আমরা প্রত্যেকে জানি, ক্যাশ আমাদের অ্যাসেট, অ্যাসেট সাইডে ক্যাশ 3,45,000, অ্যাসেট সাইডে ক্যাশ 3,45,000, অ্যাসেট সাইডে ক্যাশ 3 লাখ। স্যার আর কি আছে, লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, লাস্ট কি লেখা আছে, ক্লোজিং স্টক 60,000। মানে ক্লোজিং স্টক মানে কি, যেই গুডসটা এবছর ইউজ করতে পারিস, তাহলে কবে ইউজ করবো, পরের বছর। যেই জিনিসটা আমরা পরের বছর ব্যবহার করি, মানে পরের বছর মানে কি, ফিউচার, ফিউচারে যেই সমস্ত জিনিস ব্যবহার করতে পারি তাকে বলা হয় অ্যাসেট। তাহলে আমাকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করে না ক্লোজিং স্টক কি, একবারে মাথায় বেরোবে অ্যাসেটস। না না, ক্লোজিং স্টক ট্রেডিং এর কেইট এসে বলবি না, একদম বলবি না ক্লোজিং ট্রেডিং এর। ক্লোজিং স্টক হচ্ছে তোর অ্যাসেটস। কেন অ্যাসেট, বলবি যে ক্লোজিং স্টক এই গুডসটা আমি এবছর ব্যবহার করতে পারিনি, এটা পরের বছর ব্যবহার করব। তো বলবি যে সমস্ত জিনিস ফিউচারে ব্যবহার করতে পারি তাকে বলা হয় অ্যাসেট, তাই ক্লোজিং স্টক অ্যাসেটস, তাই ক্লোজিং স্টক অ্যাসেট। ক্লোজিং স্টক কত লিখবে এখানে, 60,000 টাকা। এখানে লিখবো ক্লোজিং স্টক কত, 60,000 টাকা, ঠিক আছে? আর আমরা শিখেছি অ্যাডজাস্টমেন্ট ডবল পোস্টিং হয়। এবার কি বলবেন, 60,000 টাকা তুই ভাব, তুই যখন গুডস কিনেছিলি, ভাব এদিক তাকাবি, দেখ তুই আগের বছরে কত টাকার গুডস ছিল, 40,000 টাকা, আর এবছর গুডস কিনেছিস ধর না, এটা বাদ দিয়ে বলে 1,90,000। তাহলে টোটাল তোর কাছে কত টাকার গুডস আছে, 2,30,000। তার মানে কত টাকার গুডস এবছর ব্যবহার করতে পারিস, 60,000 টাকা ব্যবহার করতে পারিস। তুই 60,000 টাকার গুডস ব্যবহার করতে পারিস নি, কিন্তু খরচা তো খরচা দেখেনি যে এই 60 তো এর মধ্যেই আছে। আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলে, অ্যাকাউন্টেন্সি কি বলে, বেনিফিট নিলে তাই খরচা বলে। 60,000 টাকার বেনিফিট এবছর নিচ্ছিস নাকি পরের বছর নিবি, পরের বছর নিবি, পরের বছর নিবি বেনিফিট। তাই 60,000 টাকা এর থেকে মাইনাস করা উচিত। কিন্তু আমি এখানে মাইনাস করবো কি করে, অলরেডি আমার জায়গায় নেই এখানে, দেখ এখানে করবো কোথায়, মাইনাস করার জায়গা নেই। তাই আমি এখানে মাইনাস করার বদলে অপোজিট সাইডে লিখে দেবো। তার মানে কি, কেন লিখি ক্লোজিং স্টক ট্রেডিং এর এইটা কেন লিখি, অর্থাৎ ক্লোজিং স্টক মানে আমার খরচা, এই 60,000 টাকা আমি এবছর ইউজ করিনি, এবছর আমি ইউজ করিনি, তাই তো ইউজ না করে খরচা কি করে দেখাবো, তাই খরচাটা দেখাবো না বলেই এই দিক দেখালাম, ঠিক আছে তো? তাহলে দেখ লাইক বাই ক্লোজিং স্টক কত টাকা, 60,000 টাকা, বাই ক্লোজিং স্টক কত, 60,000 টাকা হয়ে গেল। কত হচ্ছে, 8,75,000 আর 60 যোগ করে কত হচ্ছে, কর 8,70,000 আর 60। ক্যালকুলেটর, ক্যালকুলেটর এখন এলাও হয়ে গেছে, ক্যালকুলেটর আছে তো সবার, ক্যালকুলেটর কিনে নিতে হয়েছে। হ্যাঁ এবার ক্যালকুলেটর কিনে নিতে হয়েছে, ক্যালকুলেটর এলাও এখন, এখন ক্যালকুলেটর এলাও, তবে সাইন্টিফিক নয়, সাইন্টিফিক নয়, নর্মাল ক্যালকুলেটর। 8,75,000 যোগ 60,000 কত হচ্ছে, 9,35,000। কত হচ্ছে, 9,35,000। কত হচ্ছে, 9,35,000। এই 9,35,000 এই দিক লিখবো। এবার 9,35,000 থেকে এইগুলো বাদ দেবো একটা করে। কত হচ্ছে, প্রথমে 40,000 টাকা বাদ দিলাম, তারপর 1,90,000 টাকা বাদ দিলাম, তারপর 18,000 টাকা বাদ দিলাম, তারপর 1,90,000 টাকা বাদ দিলাম। কত হচ্ছে, 4,97,000 টাকা। এটাকে কি বলে, গ্রস প্রফিট। গ্রস প্রফিট লেখ এখানে, লেখ এখানে, লেখ টু গ্রস প্রফিট সিডি, লেখ টু গ্রস প্রফিট সিডি। আর আমরা জানি এই যে গ্রস প্রফিটটা বেরিয়ে গেল না, এই যে গ্রস প্রফিটটা বেরিয়ে গেল, এটা কোথায় যাবে, ট্রেডিং অ্যাকাউন্টে যেটা বেরোয় সেটা চলে যায় পিএল এ। কেমন হবে জানিস তো, ক্রস ক্রস বুঝতে পারছিস তো, যেটা ডেবিট দিকে আছে ওটা চলে যাবে অপোজিট, মানে ক্রেডিট দিকে চলে যাবে। লেখ বাই গ্রস প্রফিট, লেখ বাই গ্রস প্রফিট, লেখ বাই গ্রস প্রফিট বিডি। লেখ বাই গ্রস প্রফিট বিডি কত টাকা, 4,97,000। তাহলে এখানে লেখ 4,97,000 থেকে যদি তুই
3 লাখ টাকা বাদ দিস, কত হচ্ছে? 1,97,000 টাকা। এটাকে কি বলে? নেট প্রফিট, তাই তো? লেখ টু টু নেট প্রফিট সিটি, টু নেট প্রফিট সিটি। এই নেট প্রফিটটা কে নেবে? কে নেবে এই টাকাটা? এই টাকাটা কে নেবে নেট প্রফিট? ব্যবসার মালিক নেবে, ব্যবসার মালিক নেবে নেট প্রফিট। তাহলে মালিক যদি এই টাকাটা নেয়, মালিকের ক্যাপিটাল কি হবে? বাড়বে না কমবে? ক্যাপিটাল বাড়বে। তো ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ, যোগ দিয়ে লেখ নেট প্রফিট 1,97,000। লেখ নেট প্রফিট, লেখ নেট প্রফিট, লেখ 1,97,000। তাহলে 12 সালে 1,97,000 যোগ করলে হচ্ছে 13,97,000। টোটাল করি এটা, বলছে কি 13,97,000 যোগ 8,000 যোগ 8 লাখ, কত হচ্ছে? 22,05,000। এবার ওই দিক দেখি কত হয়েছে? 18 লাখ আর 3 লাখ 21 লাখ, বেরিয়ে গেছে 22,05,000। তাহলে দুদিক ট্যালি করে গেল, তার মানে আমার অঙ্কটা শেষ হয়ে গেল, মিলে গেল, দুদিকেই 22,05,000 বেরোলো। ঠিক আছে, দুদিকেই কিন্তু আমার 22,05,000 বেরিয়ে গেল। বল, বোঝা গেল? দুদিকে 22,05,000 বেরিয়ে গেল। টুয়েলভটা টোকা হয় নাকি? হলো কমপ্লিট? সব কমপ্লিট হয়ে গেছে। এবার দেখ অঙ্ক শেষ, দেখ মিলে গেছে। আর কি দেখবো এখানে? অ্যান্সার কি দেখবো বল? দেখ অ্যান্সার মিলে গেছে, এই তো করেছি। এটা পরের টুকে নিবি, ফটো তুলে নিবি, বুঝে নিবি। আউটস্ট্যান্ডিং খরচা কাকে বলে? লিখেছি আউটস্ট্যান্ডিং খরচা কাকে বলে। কি লিখেছি? কি লিখেছি? আউটস্ট্যান্ডিং খরচা কাকে বলে? আউটস্ট্যান্ডিং খরচা মানে কি? বকেয়া, মানে বাকি আছে। ওয়েজেস ছিল তোর 1,90,000 টাকা, ওয়ার্কারকে ওয়েজেস দিতে হবে, কিন্তু তুই দিয়েছিলি কত? 1,82,000। কত টাকা বাকি রেখেছি? 8,000 টাকা। ওটাই আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। কি বলেছে? ইট মিনস ফার্ম হ্যাজ বিন বেনিফিট, অর্থাৎ আগের অঙ্কটায় যদি আমি বলি, ফার্ম ওয়ার্কারের থেকে কত টাকার বেনিফিট নিয়েছিল? বল, ওয়ার্কারকে দিয়ে কত টাকার কাজ করেছিল? 1,90,000, 1,90,000 টাকার বেনিফিট নিয়েছিল। বাট পেমেন্ট হ্যাজ নট বিন মেড। তার মানে ইট মিনস ফার্ম হ্যাজ বিন বেনিফিট, মানে আগের অঙ্কে 1,90,000 টাকার বেনিফিট নিয়ে 1,82,000 টাকা পেমেন্ট করেছিল। তাহলে ফার্ম কত টাকা পেমেন্ট করেনি? 8,000 টাকা। তাই এখানে বলেছে ইট মিনস ফার্ম হ্যাজ বিন বেনিফিট, ফার্ম তো বেনিফিট নিয়েছে, বাট পেমেন্ট হ্যাজ নট বিন মেড, পেমেন্ট করেনি। মানে 8,000 টাকার বেনিফিট নিয়েছে কিন্তু 8,000 টাকা পেমেন্ট করেনি। ইট ইজ ট্রিটেড অ্যাজ লাইবিলিটি, তার মানে কি এই টাকাটা ফার্মকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ কি না? স্যার পেমেন্ট করতে হবে। তাহলে কোনো কিছু যদি পেমেন্ট করতে হয় সেটা ফার্মের কাছে কি লাইবিলিটি হিসেবে গণ্য হয়, লাইবিলিটি, সেটা ফার্মের কাছে লাইবিলিটি। ঠিক আছে, এবং এই লাইবিলিটি আমরা কোথায় দেখাই? ব্যালেন্স শিটের বাঁদিকে। লাইবিলিটি কোথায় দেখে? ব্যালেন্স শিটের বাঁদিকে, তাই না? এবার দেখ লিখেছি আউটস্ট্যান্ডিং ওয়েজেস। কি লিখেছি? এন্ট্রি কোথায় বসে জাস্ট মনে রাখার জন্য লিখেছি আউটস্ট্যান্ডিং ওয়েজেস। তুই করলি তো অঙ্কটা। স্যার আউটস্ট্যান্ডিং তো আপনার লাইবিলিটি, তো লাইবিলিটি কোথায় বসবে? ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে বসবে। আর একটা কি, এই 8,000 টাকা, এই 8,000 টাকা কি করতে হবে? ওয়েজেস আইটেমটা কি? ওয়েজেস কোথায় আছে? স্যার ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট দিকে আছে। ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট দিকে ট্রায়াল ব্যালেন্সে যে ওয়েজেসটা দিয়েছে ওর সাথে ওই আউটস্ট্যান্ডিং পোরশনটা যোগ করবো, পুরো না আউটস্ট্যান্ডিং পোরশনটা যোগ করবো। ঠিক আছে, তো এই বলেছে। তো এখানে আর কিছু লেখা নেই। আচ্ছা ঠিক আছে, এইটুকু টুকে নে মানে এটা ফটো তুলে নে, ফটো তুলে নে, টুকে নিবি। এই যে অঙ্কটা হলো, অঙ্কটার নিচে ঢুকবি। হ্যাঁ, অঙ্কটার নিচে ঢুকবি, তাহলে মনে থাকবে। অঙ্কটার নিচে ঢুকবি, তো হয়ে গেল এটা।
এই অঙ্কটা করাবো, এই অঙ্কটা টুকলাম, কোশ্চেনটা টুকলি, তাই তো একবার দেখে নে কোশ্চেনটা। এই ছিল কোশ্চেন, দেখ তো কোশ্চেনটা কি ছিল যদি ভালো করে দেখি। তোকে যখন পরীক্ষায় ফাইনাল অ্যাকাউন্ট করতে দেবে, আমি একটা বেসিক অঙ্ক তুললাম, একদম বেসিক বাচ্চাদের অঙ্ক তুললাম, ঠিক আছে, কেন বেসিক লেভেল দিয়ে স্টার্ট করছি তো। তোকে যখন পরীক্ষায় ফাইনাল অ্যাকাউন্ট করতে দেবে, তোকে এরকম একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে, ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে, ডেবিট সাইড ক্রেডিট সাইড। আমি কি বললাম, ট্রায়াল ব্যালেন্সে 5টাই আইটেম থাকে, যেটা বললাম ক্লিয়ার, CLEAR, C ফর ক্যাপিটাল, L ফর লাইবিলিটি, E ফর এক্সপেন্সেস, A ফর অ্যাসেটস এন্ড R ফর রেভিনিউ, ঠিক আছে। তো 5টা আইটেম থাকবে। কি কি লিখেছে, ওপেনিং স্টক লেখা আছে, পারচেস লেখা আছে, পারচেস রিটার্ন, পারচেস রিটার্নের আরেকটা নাম কি বলতো, রিটার্ন আউটওয়ার্ড, ঠিক আছে। পারচেস রিটার্নের আরেকটা নাম রিটার্ন আউটওয়ার্ড, জানিস যেহেতু তোরা কমার্সের স্টুডেন্ট, ক্লাস 11 থেকেই পড়েছিস, জানিস পারচেস রিটার্ন আরেকটা নাম রিটার্ন আউটওয়ার্ড। সেলস, ঠিক আছে, তারপর হচ্ছে তোর সেলস রিটার্ন, সেলস রিটার্নের আরেকটা নাম রিটার্ন ইনওয়ার্ড, ঠিক আছে। তো ক্যারেজ ইনওয়ার্ড লেখা আছে এটা, ঠিক আছে। ক্যারেজ ইনওয়ার্ড মানে মনে করার চেষ্টা কর, গুডস কিনে আনার জন্য যে গাড়ি ভাড়া লাগে তাকে ক্যারেজ ইনওয়ার্ড বলে, ঠিক আছে। তো আচ্ছা, ওয়েজেস, ওয়েজেস কাদের দিই, ওয়ার্কারদের আমরা ওয়েজেস দিই, ওয়ার্কার আমাদের ফ্যাক্টরি যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে ওদেরকে ওয়েজেস দিই। ওয়েজেস আমাদের কি খরচা ছিল, আমাদের খরচ তো দু রকমের হয়, একটা হয় ডাইরেক্ট আর একটা হয় ইনডাইরেক্ট। তাহলে ওয়েজেসকে কি খরচা বলবো, ডাইরেক্ট খরচা, তাহলে বুঝতে পারলি ওয়েজেস ডাইরেক্ট খরচা। ইনডাইরেক্ট খরচা তো তোকে লিখেই দিয়েছে, আমি কি বলেছিলাম, ট্রেডিং অ্যাকাউন্টে সমস্ত ডাইরেক্ট নেচার আসে, আর পিএল অ্যাকাউন্টে কি আসবে, সমস্ত ইনডাইরেক্ট। তাহলে ট্রেডিং এ আসবে ডাইরেক্ট, পিএল এ আসবে ইনডাইরেক্ট। ওকে ওকে স্যার। ক্যাপিটাল, ক্যাপিটাল তো জানিস, ক্যাপিটাল আমরা বছরের শেষ দিন জানতে পারি কত ক্যাপিটাল, ব্যবসার ক্যাপিটাল কত আছে। তাহলে যেটা বছরের শেষ দিন হয় তার জায়গা কোথায়, ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট, ঠিক আছে। তো আচ্ছা, ব্যালেন্স শিটের ক্যাপিটাল কোথায় আসে, ব্যালেন্স শিটে ক্যাপিটাল বাঁ দিকে আসে, বাঁ দিকে, বাঁ দিকে, ঠিক আছে। তারপর ব্যাংক লোন, ব্যাংক লোন মানে কি, আমি ব্যবসা করার জন্য আমার প্রচুর টাকার দরকার ছিল, প্রচুর টাকার দরকার, যেই টাকাটা আমার কাছে ছিল না, আমার বাড়িতেও ছিল না, তখন আমি কার সাহায্য নিলাম, ব্যাংকের সাহায্য নিলাম। ব্যাংকে বললাম আমার কিছু টাকা ধার লাগে, তোমাকে দিতে পারবে, ব্যাংক আমাকে টাকা ধার দিল, ব্যাংক আমাকে টাকা ধার দিল, এটাকে ব্যাংক লোন বলে। অর্থাৎ ব্যাংকের থেকে আমি 8 লাখ টাকা লোন নিচ্ছি। তো বল দেখি, এই যে এই 8 লাখ টাকা ব্যাংক লোন, দেখ আমি তোকে একটা কথা বলি, নিশ্চয়ই তোরা জানিস, আবার বলছি, 11 থেকে পড়ে আসছিস, ব্যবসাতে আমাদের বিজনেসে মালিক যে টাকা দেয় তাকে কি বলে, ক্যাপিটাল। মালিক যে টাকাটা ব্যবসায় দেয় তাকে ক্যাপিটাল বলে। আচ্ছা, এই 8 লাখ টাকা, এই 8 লাখ টাকা কে দিল, ব্যবসার মালিক দিয়েছে। এই 8 লাখ টাকা কে দিয়েছে আমার ব্যবসায়, এই 8 লাখ টাকা ব্যবসা কে দিয়েছে, ব্যাংক দিয়েছে। ব্যাংক 8 লাখ টাকা, ব্যাংক কে, আমার ব্যবসায় ব্যাংক কে, ব্যাংক কি আমার ব্যবসার মালিক কে, বাইরের লোক, বাইরের লোক, আউটসাইডার। তাহলে আমাদের বিজনেসে বাইরের লোক যদি কিছু দেয় তাকে বলে লাইবিলিটি। তাহলে ব্যাংক লোন হয়ে গেল লাইবিলিটি, ব্যাংক লোন হয়ে গেল লাইবিলিটি। বুঝতে পারলি তো কেন লাইবিলিটি, প্রপারলি বুঝতে পারলি। বিল্ডিং, বিল্ডিং তো আমার অ্যাসেট, জানিস তো, বিল্ডিং আমাদের অ্যাসেট। কারণ বিল্ডিং, আজকে যে বিল্ডিংটা কিনবো, এই যে আমি যে আজকে 20 লাখ টাকা দিয়ে বিল্ডিংটা আছে, 20 লাখ টাকার বিল্ডিং আছে, এই বিল্ডিংটাকে শুধু এই বছরই ব্যবহার করব নাকি আগামী অনেকগুলো বছর ব্যবহার করব। অর্থাৎ বিল্ডিং, বিল্ডিং হচ্ছে এমন একটা জিনিস যার বেনিফিট আমরা ফিউচারে পাবো, যার বেনিফিট আমরা ফিউচারে পাই তাকে কি বলে, অ্যাসেট, অ্যাসেট, অ্যাসেট। যার বেনিফিট ফিউচারে পাই তাকে আমরা অ্যাসেট বলি। ক্যাশ, ক্যাশ, ক্যাশ আমাদের কাছে কি অ্যাসেট, কারণ আজকে তোর পকেটে যে টাকাটা পড়ে আছে সেটা ফিউচারে ইউজ করতে পারি, এটা তোর কাছে অ্যাসেটস, ঠিক আছে। তো তো মোটামুটি বলে দিলাম। এখান দিয়ে দেখ ওপেনিং স্টক একটু বলে দিই, আগের দিন বলেছিলাম আবার আজকে বলে দিই না, ওপেনিং স্টক জিনিসটা কি। স্যার আগের বছর যেই গুডস গুলো আপনি বেচতে পারেন সেটা কোন বছর বেচবো, আগের বছর যেইগুলো বেচতে হয় সেগুলো এই বছর বেচবো, আগের বছর যেই গুডস গুলো বেচতে পারেন সেটা এই বছর বেচবো, ঠিক আছে, ওপেনিং স্টক। এবার প্রশ্ন ওঠে, স্যার ওপেনিং স্টকটা কি এবং কোথায় বসে, কি এবং কোথায় বসে। দেখ ওপেনিং স্টক কাকে বলে, যেই জিনিসগুলো আগের বছর বেচতে পারিসনি সেটা এই বছর বেচবি। দেখ আগের বছর যেই জিনিসটা বেচতে পারিসনি তার মানে আগের বছর খরচ হয়নি, মানে এই 40,000 টাকার গুডস আগের বছর বেচতে পারিসনি, তাহলে যেই জিনিসটা আগের বছর বেচতে হবে সেটা এই বছর বেচবি। তাহলে কোন বছর ইউজ করলি, এই 40,000 টাকার গুডস কোন বছর ইউজ করলি, এই বছর ইউজ করলি নাকি আগের বছর ইউজ করেছিলি, এই বছর ইউজ করলি। তাহলে আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলে, কোনো জিনিস ইউজ করাকে বলা হয় খরচা। তাহলে এই 40,000 টাকা কোন বছর ইউজ করলাম, এই বছর ইউজ করলাম, তার মানে 40,000 টাকা এই বছরের খরচা, এই বছরের খরচা, তো মাথায় রাখতে হবে। পারচেস কি, গুডস কিনতে যে টাকাটা লাগে তাকে বলে পারচেস, ঠিক আছে। তো তো এটা 2 লাখ টাকা, এটা কি, এটা একটা খরচা, অবশ্যই খরচা, গুডস কিনতে টাকা যাচ্ছে, এটা খরচা না। তাহলে এটা কি ধরনের খরচা, ডাইরেক্ট খরচা না ইনডাইরেক্ট খরচা, ডাইরেক্ট খরচা, ডাইরেক্ট খরচা। পারচেস রিটার্ন, তুই 2 লাখ টাকার গুডস কিনেছিলি, কিছু গুডস খারাপ বেরিয়েছিল, তুই 10,000 টাকার গুডস ফেরত দিয়ে দিলি, তাহলে কি হলো, এর ফলে তোর পারচেস, তুই 2 লাখ টাকার গুডস কিনেছিলি, 10,000 টাকার গুডস ফেরত দিয়ে দিলি, তাহলে তোর পারচেস বাড়ছে না কমছে, কমছে।
তাহলে বুঝতে পারলি? আচ্ছা স্যার, তার মানে 2 লাখ থেকে 10,000 টাকা কি করা উচিত? মাইনাস করা উচিত, মাইনাস করা উচিত। ওকে, সেল করলে কি হয় স্যার? সেল তো ব্যবসার ইনকাম, ইনকাম মানে রেভিনিউ, রেভিনিউ। আচ্ছা, সেলটা কি ধরনের ইনকাম? এটা কি ডাইরেক্ট ইনকাম নাকি ইনডাইরেক্ট ইনকাম? এটা ডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট ইনকাম। কোথায় বসে তো মোটামুটি বলেছি। আচ্ছা, তুই যাকে গুডস বিক্রি করেছিলি, গুডস খারাপ বেরোলে সে আবার তোকে ফেরত দেবে। তুই 9 লাখ টাকার গুডস বিক্রি করেছিলি, তার মধ্যে 25,000 টাকার গুডস খারাপ বেরোচ্ছে, তাহলে এখন সেল কত বলবো? আমি 9 লাখ টাকার গুডস বেচেছি, যার মধ্যে 25,000 টাকার গুডস খারাপ বেরিয়ে গেছে, তাই তো? 25,000 টাকার গুডস খারাপ বেরিয়ে গেছে, তার মানে আমি কি বলবো? সেল কত বলবো? 9 লাখ টাকা সেল করবো না 9 লাখ থেকে 25 মাইনাস করবো? মাইনাস করবো। বোঝা গেল? ক্যারেজ ইনওয়ার্ড তো বোঝালাম, ওয়েজেস বোঝালাম, বাকি সব বললাম। এগুলো প্রথম দিকে বলা হয়নি বলে আরেকবার বলে দিলাম। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট, দেখ অ্যাডজাস্টমেন্ট, দেখ তারপর অঙ্কটা করবো। অ্যাডজাস্টমেন্ট দেখ, বলছে কি 3টে অ্যাডজাস্টমেন্ট, সিম্পল সিম্পল 3টে অ্যাডজাস্টমেন্ট দিই। আমরা সিম্পল সিম্পল করতে করতেই টাফে ঢুকবো, ঠিক আছে? তো প্রথমে বলছে কি ক্লোজিং স্টক 60,000, মানে ক্লোজিং স্টক 60,000 মানে এই বছর তুই 60,000 টাকার গুডস ইউজ করতে পারিসনি। এবছর তুই কত টাকার গুডস ইউজ করতে পারিসনি বল? এবছর আমি কত টাকার গুডস ইউজ করতে পারিনি স্যার? 60,000 টাকার গুডস ইউজ করতে পারিনি। তাহলে এই বছর যেই গুডসটা ইউজ করতে পারিস সেটা কবে ইউজ করব? পরের বছর। জানি আমরা অ্যাকাউন্টেন্সি কি বলে, যার বেনিফিট তুমি ফিউচারে নেবে তাকে বলে অ্যাসেটস। তাহলে এই 60,000 টাকার বেনিফিট কবে নেব? এই বছর নেব নাকি পরের বছর নেব? তাহলে এটাকে কি আমি অ্যাসেট বলতে পারি? অবশ্যই অ্যাসেট। তাহলে ক্লোজিং স্টক তোর অ্যাসেট। অ্যাসেট কোথায় বসে জানিস? নাম্বার 1 অ্যাসেট। নাম্বার 2 দেখ, আর আমি তোকে কি শিখেছি? যে কোনো অ্যাডজাস্টমেন্ট তার জায়গা দুটো জায়গায় অ্যাডজাস্টমেন্ট 2 জায়গায় বসে। একটা জায়গা তো বললাম স্যার, আরো একটা জায়গা ভালো করে বলছি। আগের দিন বুঝিয়েছিলাম, আবার আজকে বলবো। দেখ শোন, আমি এবছর কত টাকার গুডস কিনেছি বল? এবছর কত টাকার গুডস কিনেছি? 2 লাখ টাকা। আগের বছর কত টাকার গুডস পড়ে আছে? 40,000। তাহলে আমার হাতে এখন কত টাকার গুডস আছে? 2,40,000 টাকার গুডস আছে, তাই তো? 2,40,000 টাকার গুডস আছে। আচ্ছা, আমি কি পুরো এবছর 2,40,000 টাকার গুডস বেচতে পেরেছি? না, 60,000 টাকার গুডস বেচতে পারিনি। তার মানে এই 60,000 টাকার গুডস কয় বেচবো? পরের বছর বেচবো। তার মানে এই 60,000 টাকা কার মধ্যে আছে জানিস? এই 2,40,000 মধ্যে 60 আছে। তার মানে অ্যাকাউন্টেন্সি কি বলে, তুমি কি এই 60,000 টাকার বেনিফিট কি এই বছর নিয়েছো? কবে নেবো? পরের বছর নেবো। তাহলে খরচা কি আমার 2,40,000 দেখানো উচিত নাকি 2,40,000 থেকে 60 কম দেখানো উচিত? তাই তো? এটা বলবো আমি, ডিটেলস আর একটু বলবো যখন আমি ট্রেডিং অ্যাকাউন্ট করবো, ঠিক আছে? তো এটা বললাম। নেক্সট বলেছে কি দেখ, ডেপ্রিসিয়েশন বলেছে আর ওয়েজেস টু। যে অঙ্ক করতে করতে বলবো, এখন বললে অসুবিধা হবে, এক একটা করে লিখে লিখে করি আমরা। দেখ দাগ কাটবো, আচ্ছা দাগ কাটার আগে লেখালেখি করতে হয় না? প্রথমে লিখ ইন দা বুকস অফ, লিখ ইন দা বুকস অফ। প্রথমে লিখ ইন দা বুকস অফ, ঠিক আছে? লিখলাম কি ইন দা বুকস অফ। দেখলি ইন দা বুকস অফ, নাম তো বলে, যার ব্যবসা করছি তার নাম লিখতে হয়, নাম তো বলেনি তাই নাম লিখলাম। এবার এখানে কি লিখবো জানিস তো? প্রথমে লিখবো ট্রেডিং অ্যাকাউন্ট। কি লিখবো প্রথমে? ট্রেডিং। প্রথমে লিখ ট্রেডিং, ট্রেডিং অ্যাকাউন্ট। লিখলাম ট্রেডিং, কারণ ফাইনাল অ্যাকাউন্ট আমরা 3টে স্টেপের নামাই। একটা ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টের নিচেই মাত্র বলেছিলাম ট্রেডিং অ্যাকাউন্টে হয় ফর দা ইয়ার এন্ডেড। লাইক ট্রেডিং অ্যাকাউন্টে লাইক ফর দা ইয়ার এন্ডেড, ফর দা ইয়ার এন্ডেড। আচ্ছা, আমাদের ডেট কত ছিল বল? ডেট বলেছিল 31/12/24, তাই তো? 31/12/24। এবার দাগ কাটবো। এইদিকে লিখবো ডেবিট সাইড, এইদিকে লিখবো ডেবিট সাইড, আর এইদিকে লিখবো ক্রেডিট সাইড, ঠিক আছে? এখানে লিখবো রুপিসের সাইন দিলাম, এখানেও রুপিসের সাইন দিলাম। এখানে লিখবো পার্টিকুলার্স, ঠিক আছে? এখানে লিখবো পার্টিকুলার্স, ঠিক আছে? পার্টিকুলার্স বোঝা গেল ব্যাপারটা? কি কি লিখলাম বুঝতে পারলি? পার্টিকুলার্স। এবার দেখ, এখানে মোটামুটি অঙ্কটা নেমে যাবে, ট্রেডিং অ্যাকাউন্ট নেমে যাবে, ঠিক আছে? দাগ কাটা হয়ে গেল প্রত্যেকের। এবার পিএল সব দাগ কেটে নেবো, আগে দাগ কেটে নেবো তারপর অঙ্ক করবো। লেখ, এখানে লেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। লেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট,
ঠিক তার নিচে লিখবো কি ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড। ঠিক আছে, ডেট কত হবে 31/12/24, দাগ কাটবো। ঠিক আছে, এইদিকে লিখবো কি ডেবিট সাইড, এইদিকে লিখবো ক্রেডিট সাইড। এখানে লিখবো কি পার্টিকুলার্স, এখানে লিখবো পার্টিকুলার্স রুপিস, পার্টিকুলার্স রুপিস হয়ে গেল। পিএলটাও মোটামুটি ভাবে নেমে গেল, পিএলটাও হয়ে গেল। ঠিক আছে, দাগ কাটা হয়ে গেল। এবার চলে আয় ব্যালেন্স শিট, একটু জায়গা ছেড়ে রাখলাম, এখানে একটু নিচে লিখলাম ব্যালেন্স শিট, লেখ এখানে ব্যালেন্স শিট, এখানে লিখ ব্যালেন্স শিট, লিখ অ্যাজ অন ব্যালেন্স শিট। আমি এইমাত্র বললাম না, তোদের বললাম না ট্রেডিং অ্যাকাউন্টে হয় ফর দ্য ইয়ার এন্ডেড, পিএল অ্যাকাউন্টে হয় ফর দ্য ইয়ার এন্ডেড। ঠিক আছে, কিন্তু ব্যালেন্স শিটে হয় কি অ্যাজ অন। এইগুলো ঠিক রাখবে। আমরা কিন্তু প্রতিদিন কিন্তু এগুলো লিখাবো না, হ্যাঁ প্রতিদিন লেখাবো ট্রেডিং পিএল ব্যালেন্স লিখে দেবো, অ্যাজ অন ফ্যাজ অন লিখবো না। এইগুলো প্রথম অঙ্ক তো তোকে লিখে দিলাম, তোদের লিখে দিলাম প্রথম অঙ্কটা বলে। লিখবো, হ্যাঁ ভালো করে দেখবি। তোরা জানিস আমি কি বললাম, এদিক তাকাবি যদি বুঝতে অসুবিধা। ব্যালেন্স শিট হচ্ছে একটা শিট, ব্যালেন্স শিট হচ্ছে একটা শিট যেই শিটের দুটো দিক থাকে। বুঝলি, ব্যালেন্স শিট হচ্ছে একটা শিট যেই শিটের দুটো দিক থাকবে, যার একটা দিকে থাকবে লাইবিলিটি এন্ড ক্যাপিটাল এবং আর একটা দিকে থাকবে অ্যাসেটস। আচ্ছা, ব্যালেন্স শিট হচ্ছে একটা শিট যেই শিটের বাঁ দিক থাকবে আর ডান দিক থাকবে। বাঁ দিকে থাকবে লাইবিলিটি আর ক্যাপিটাল, ডান দিকে থাকবে অ্যাসেটস। লেখ বাঁ দিকে লেখ লাইবিলিটি এন্ড ক্যাপিটাল, বাঁ দিকে থাকে লাইবিলিটি এন্ড ক্যাপিটাল, লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল, এন্ড ক্যাপিটাল রুপিস। আর এখানে লিখবো অ্যাসেটস, এখানে লিখবো কি অ্যাসেটস। তোরা আমি আমি শিওর জানি না তোদের কার মনে আছে, তাহলে তোদের কার মনে আছে আমি একটু জাস্ট এখানে তো হয়ে গেল, আমি একটু লিখছি, হুট করে মনে পড়ে গেল লিখছি, কারণ এটা তো সিলেবাসেও আছে, শর্ট কোশ্চেন আসতে পারে। অ্যাকাউন্টিং ইকুয়েশন নাম শুনেছিস, ক্লাস 11 এ ছিল এমসিকিউ আসতো অ্যাকাউন্টিং ইকুয়েশন, জানিস? অলরেডি আমি এখন অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যেই আছি, এই জন্য বলে দিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরেকটা নাম কি জানিস তো, ব্যালেন্স শিট ইকুয়েশন। কি বললাম, এটারই আরেকটা নাম ব্যালেন্স শিট ইকুয়েশন, এরই আরেকটা নাম ব্যালেন্স শিট ইকুয়েশন। আরে ইকুয়েশন মানে তো আমরা প্রত্যেকে জানি, ইকুয়েশন মানে কি, ইকুয়েশন হচ্ছে এমন একটা দিক যার বাঁ দিক আর ডান দিক সবসময় সমান হয়, এটাই তো ইকুয়েশন, আমরা এতদিন শিখে এসেছি। বল ইকুয়েশন কাকে বলে, যার বাঁ দিক আর ডান দিক সমান হয়। ইকুয়েশন কাকে বলে, যার বাঁ দিক আর ডান দিক সমান। তোরা শুনেছিলি না, তোরা এতদিন তো ফাইনাল অ্যাকাউন্ট পড়েছিস, ব্যালেন্স শিট হচ্ছে এমন একটা শিট যার বাঁ দিক আর ডান দিক সবসময় সমান হয়। এবার দেখ বাঁ দিকে কি থাকে, স্যার বাঁ দিকে থাকে লাইবিলিটি আর ক্যাপিটাল, আর ডান দিকে কি থাকে অ্যাসেটস। এবছর মনে পরীক্ষায় এসেছিল, জানি না ক্লাস 11 এমসিকিউতে এসেছিল, আবার গ্র্যাজুয়েশনও দিয়েছিল, জানিস তো ব্যালেন্স অ্যাকাউন্টিং ইকুয়েশন কাকে বলে। ঠিক আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন তো বেশ এখান থেকেই আমি লিখে দিতে পারবো। তাহলে এটাই হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন বোঝার জিনিস। আমাকে যদি বলে শর্ট কোশ্চেন বলো কি অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলাটা বলো, তো কি বলবো, এইটাই হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর্মুলা। ফর্মুলা কি বললাম বল, লাইবিলিটি প্লাস ক্যাপিটাল ইকুয়াল টু অ্যাসেট। এর কিছু মুখস্থই করতে হলো না, কিচ্ছু মুখস্থ করতে হলো না, সিম্পল জিনিস। অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরেকটা নামই হচ্ছে ব্যালেন্স শিট ইকুয়েশন। ব্যালেন্স শিটে কি থাকে, বাঁ দিকে কি থাকে লাইবিলিটি আর ক্যাপিটাল, ডান দিকে কি থাকে অ্যাসেটস। ব্যাস ওটা লাইবিলিটি আর ক্যাপিটালের সাথে ইকুয়াল টু দেবো অ্যাসেটস, ব্যাস সিম্পল, সিম্পল হয়ে গেল। এটাই হচ্ছে, তাহলে আমি হুট করে কেন মনে পড়লো, একটা থিওরি এর সঙ্গে কভার হয়ে গেল, থিওরি কভার হয়ে গেল, বুঝতে পারলি তো, পরীক্ষায় এসছিল। ঠিক আছে, পরীক্ষা একবার এসছিল তাই বলে দিলাম। তাহলে বোঝা গেল অ্যাকাউন্টিং ইকুয়েশন। পরীক্ষায় এইখান থেকে অ্যাকাউন্টিং এর 2 নাম্বার দেবে, বেশি দেবে না, 2 মার্কস দেবে, 2 মার্কস, এর বেশি দেয় না। তাই আমি বলে দিলাম, এটা বলে দিলাম। তাহলে আমাদের পুরো সবকিছু টোকা কমপ্লিট। আচ্ছা এখানে তো টোকা হলো না, 31/12/24 লিখবো, 31/12/24। ওকে, এবার না এক এক করে অঙ্ক করবো। কি করে অঙ্ক করবেন স্যার, কি করে, এই দিক টাকা দেখ কোথায় গেল কোশ্চেন, এই দেখ কোথায় গেল কোশ্চেন। এক একটা করে করবো, এক একটা করে করবো, ঠিক আছে।
এই দেখ প্রথমে কি লেখা আছে, প্রথমে কি লেখা আছে আমার কাছে একদম আসছে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নেই। প্রথমে কি লেখা মেশিন, আমি কি বলেছিলাম মেশিন আমাদের কাছে কি অ্যাসেট, তাহলে অ্যাসেটের জায়গা কোথায় ব্যালেন্স শিট, তাহলে ব্যালেন্স শিটে লেখ মেশিনারি। কিন্তু ওয়েট করে যা, লেখার আগে না সুন্দরভাবে ওয়েট কর। কেন স্যার ওয়েট করবো? অ্যাডজাস্টমেন্ট পর মেশিন সম্পর্কে কিছু বলেছি অবশ্যই ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে দেখতাম। দেখ আমি ওটা কোন অঙ্ক দিচ্ছি, আমি অন্য অঙ্ক দিই, সরি আমি একটু অন্য অঙ্ক দিই, এখানে আমি ভুল অঙ্ক দেখেছিলাম, আমি এই অঙ্কটা করছি, ওই অঙ্কটা না। দেখ প্রথমে আইটেম কি ছিল, ওপেনিং স্টক। কি বললাম? ওপেনিং স্টক মানে আগের বছর যেই গুডসটা ইউজ করতে পারিসনি সেটা এই বছর ইউজ করবি। আগের বছর ইউজ করতে পারিসনি তার মানে আগের বছর খরচ হয়নি, এবছর ইউজ করবি, তো এবছরের খরচ। তাহলে আমাকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করে ওপেনিং স্টক কি, আমি সবসময় তাকে অ্যান্সার দেবো যে ওপেনিং স্টক হচ্ছে খরচা। ক্লাস চলছে, ক্লাস শেষে ফোন করছি, বলছে ক্লাস শেষে ফোন করছি, ক্লাস করছি, হ্যাঁ। ওপেনিং স্টক, তাহলে বোঝা গেল কি বলে, আমি আবার বলি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ওপেনিং স্টক কি, অ্যাসেট? না, ওপেনিং স্টক কখনো বলবি না অ্যাসেট, ওপেনিং স্টক হচ্ছে খরচ। ওপেনিং স্টক খরচ, বলবি ওপেনিং স্টক কি, আগের বছর যেই গুডস গুলো বেচতে পারেননি সেটা এই বছর বেচবেন। আগের বছর যেইগুলো বেচতে পারেননি তাহলে আগের বছর খরচ হয়নি, এই বছর বেচবো মানে এই বছর গুডস গুলো ইউজ করবো, এই বছরের খরচ। যে বছর ইউজ করবো সে বছরের খরচ, এবছর ইউজ করবো তো এবছরের খরচ, ওপেনিং স্টক আমার খরচ। এবার প্রশ্ন, খরচকেও দুভাগ ভাগ করা যায়, একটা ডাইরেক্ট খরচা, একটা ইনডাইরেক্ট খরচা। তাহলে এটা কি খরচা, কমন সেন্স খাটিয়ে বল না, এটা ডাইরেক্ট খরচা, কমন সেন্স ডাইরেক্ট খরচা, ডাইরেক্ট। এইটা যদি না হয় তুই মাল বেচবি কি করে তুই, ঠিক আছে? তো এটা ডাইরেক্ট খরচা, 40,000 টাকা ডাইরেক্ট খরচা। তাহলে দেখ আমরা যেটা করছিলাম ট্রেডিং অ্যাকাউন্টে যে ডেবিট দিকে বসে খরচা আর ক্রেডিট দিকে বসে ইনকাম, ডেবিট দিকে বসে খরচা, ক্রেডিট দিকে বসে ইনকাম। প্রশ্ন হলো স্যার ট্রেডিং অ্যাকাউন্টে কি খরচ আসে, কি ইনকাম আসে? ডাইরেক্ট খরচা এই দিকে লিখবো আর ডাইরেক্ট ইনকাম ক্রেডিট দিকে লিখবো। তাহলে প্রথমে লিখি আমরা এক এক করে লিখি, টু ওপেনিং স্টক টু। আচ্ছা তোরা তো জানিস এগুলো বলতে হবে না, বাঁ দিকে টু বসে আর ডান দিকে বাই বসে। এখানে লিখবো টু ওপেনিং স্টক, কত টাকা ছিল? 40, আমি জানি না, একবার 40,000 টাকা ছিল ওপেনিং স্টক, লিখে দিলাম 40,000 টাকা। এবার চলে নেক্সট কি বলেছে দেখ, নেক্সট স্যার পারচেজ, গুডস কিনেছিস, আর তোকে গুডস কিনতেই হবে, না তুই গুডস বেচবি কি করে? তুই 2 লাখ টাকা দিয়ে গুডস কিনেছিস, বল তো গুডস কিনেছিস, এটাও আমার খরচা। কি খরচা? এটা ডাইরেক্ট খরচা। তো ডাইরেক্ট খরচা কোথায় বসবে স্যার? আপনি এইমাত্র বলেন ডাইরেক্ট খরচা, দেখ ট্রেডিং অ্যাকাউন্টে আসবে, ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে, ঠিক আছে? কত টাকা ছিল? পারচেজ 2 লাখ টাকা। ওয়েট কর, টাকা লিখিস না, ওয়েট টাকা লিখিস না, পারচেজ লিখবো কত? 2 লাখ টাকা, 2 লাখ টাকা। এখানে লিখবো ইনারে লিখবো, কেন জানিস তো? দেখ কেন, কারণটা দেখ, এই দেখ এখানে বলেছিল কি, ঠিক তার পরের লাইনেই বলেছিল আমি তো গুডস কিনেছি, এবার যেই গুডস গুলো কিনলাম গুডস খারাপ বেরিয়ে গেছে, খারাপ বলে কি করবো? ফেরত দেবো। কত টাকার গুডস ফেরত দিয়েছি? 10,000 টাকা। তোর সঙ্গে পরীক্ষার হলে গেম খেলবে, কেমন গেম? ও পারচেজ রিটার্ন লিখে দেবে না, ও কোনো অঙ্কে না রিটার্ন আউটওয়ার্ড লিখে দেবে, বা কখনো আরো অন্য নাম দিতে পারবে, শুধু লিখে দেবে রিটার্ন, ঠিক আছে? রিটার্ন লিখে দিয়ে ডেবিটে একটা টাকা লিখে দেবে, ক্রেডিটে একটা টাকা লিখে দেবে, তুমি খুঁজে নাও কোনটাকে পারচেজ রিটার্ন বলে। তার মানে তুই ভাব না এখানে পারচেজ রিটার্ন কোন ঘরে লেখা আছে। তাহলে তুই যখন পরীক্ষা হলে অঙ্ক দেবে না, যদি ক্রেডিট দিকে কোনো রিটার্ন পাস ওটাকে পারচেজ রিটার্নই বলে। তাও তুই ভুলে গেছিস, মাথা থেকে বেরিয়ে গেছে, আরো ট্রিক্স বলে দিচ্ছি শোন। পারচেজ কি? ট্রায়াল ব্যালেন্সে কোথায় বসে? ডেবিটে বসে না ক্রেডিটে বসে? পারচেজ কি? পারচেজ আমাদের খরচ, আর খরচ কোন দিকে বসে? ডেবিটে বসে। পারচেজ ডেবিটে বসে, তাহলে পারচেজ রিটার্ন সবসময় উল্টো দিকে বসবে, তো ডেবিটের উল্টো কি হবে? ক্রেডিট। পারচেজ রিটার্ন সবসময় ক্রেডিটে বসবে। অনেকে ভুল করে দেয়, ভুল করে সেই ভুলটাই বলে দিচ্ছি। পারচেজ রিটার্ন ক্রেডিটে কত? 10,000 টাকা। তাহলে কি করবো? এর থেকে 10,000 টাকা মাইনাস করবো, এর থেকে 10,000 টাকা মাইনাস। কি বলে লিখবেন স্যার? রিটার্ন বলে লিখবো, রিটার্ন 10,000 টাকা, রিটার্ন 10,000 টাকা। 2 লাখ থেকে 10 বাদ দিয়ে কত হলো? 1,90,000 টাকা। ক্লিয়ার হয়ে গেল? 2 লাখ থেকে 10 বাদ দিয়ে 1,90,000 টাকা হয়ে গেল। নেক্সট দেখ সেলস। আমি প্রথম 4-5টা ক্লাস খুব ধরে করাবো, তারপর ফার্স্টে যাবো। যখন গ্রিপে আসবে তখনই আসবো আমরা ফার্স্টে, ঠিক আছে? তো সেল মানে কি? গুডস বেচেছি, মানে ইনকাম হয়েছে। ইনকাম কোথায় বসে? এটা কি ইনকাম স্যার? এটা তো ডাইরেক্ট ইনকাম, ট্রেডিং এর ক্রেডিটে আসবে। ট্রেডিং এর ক্রেডিটে লিখ বাই সেলস, বাই সেলস কত টাকা? বাই সেলস কত টাকা বল? 9 লাখ টাকা। ইনারে লিখলাম কেন? বুঝতেই পারছি কেন ইনারে লিখলাম। দেখ এখানে বলেছে আমি যাকে গুডস বিক্রি করেছি
কিছু গুডস খারাপ বেরিয়েছে, ও আমাকে ফেরত দিয়ে দিয়েছে। কত টাকার গুডস ফেরত দিয়েছে? 25,000 টাকার গুডস ফেরত দিয়েছে। তাহলে ফেরত দিলে আমি কি আর সেল 9 লাখ বলতে পারি? না স্যার, সেল তো কমে গেল। কমে গেলে মাইনাস কি লিখবো? রিটার্ন 25,000 টাকা মাইনাস কর। রিটার্ন 25,000 টাকা মাইনাস কর। ঠিক আছে, 9 লাখ থেকে 25 বাদ দিলে হয় 8,75,000। ক্লিয়ার হয়ে গেল? 8,75,000। নেক্সট দেখ কি বলেছে, সেলস সব হলো। ক্যারেজ ইনওয়ার্ড, দেখ কি লিখে ক্যারেজ ইনওয়ার্ড বলেছি, লাইনের মানে যখন মানে বুঝতে পারে না ক্লিয়ার করে নিবি। ক্যারেজ ইনওয়ার্ড মানে আমি যে গুডস কিনছি, গুডস এক জায়গা থেকে আমার দোকানে নিয়ে আসবো, কি লাগবে? গাড়ি ভাড়া লাগবে। তো এই গাড়ি ভাড়া যদি খরচাটা না করি তাহলে আমার দোকানে গুডস আসবে না। তাহলে এই খরচাটা করতে হবে, কম্পালসারি খরচা, সব কম্পালসারি। এটা কি খরচাটা? ডাইরেক্ট খরচা। গুডস কিনে আনার জন্য যে গাড়ি ভাড়া লাগে না, তাকে ক্যারেজ ইনওয়ার্ড বলে। এবার দেখ, তুই যদি ট্রাকে করে মাল নিয়ে আসিস তখন বলবে ক্যারেজ, ঠিক আছে? তুই রেলে করে মাল নিয়ে আসিস তখন বলবে ফ্রেট, ঠিক আছে? মানে একই। আচ্ছা, পরীক্ষার হলে কখনো কখনো ক্যারেজ ইনওয়ার্ড না লিখে শুধু ক্যারেজও লিখতে পারে। শুধু দেখ, আজকে আমি দোকান খুলেছি, আমি দোকানে ধর আমার দোকানে চাল পাওয়া যায়, তা চাল আমাকে বাইরে থেকে কিনে আনতে হবে, গাড়ি ভাড়া লাগবে, ঠিক আছে? এবার গুডস বেচার জন্য গাড়ি ভাড়া লাগে, কোন খরচাটা করা বাধ্যতামূলক? দেখ, আমি যাকে গুডস বিক্রি করব সেই গাড়ি ভাড়া নাও করতে পারি, আমি বললাম না তোমার চাল লাগবে, তুমি আমার দোকান থেকে চাল নিয়ে চলে যাও। আর না হলে তোমার বাড়িতে চাল পৌঁছাতে হবে, গাড়ি ভাড়ার টাকাতে আমি তোমাকে পৌঁছে দেবো। কিন্তু আমার কোনো রেসপন্সিবিলিটি নেই যে ওর বাড়িতে আমি গাড়ি ভাড়া খরচা করে ওকে পাঠাবো। কিন্তু কোন খরচাটা করা জরুরি? গুডস কিনে আনার জন্য গাড়ি ভাড়াটা করা জরুরি। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট খরচা, ঠিক আছে? ডাইরেক্ট খরচা, তাহলে বুঝতে পারলি তো? ইনডাইরেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট খরচা। তাহলে কি? ক্যারেজ ইনওয়ার্ড হচ্ছে ডাইরেক্ট খরচা। আর ক্যারেজ কোশ্চেনে শুধু ক্যারেজ বলে মানে ওটাকে ইনওয়ার্ডকেই রিপ্রেজেন্ট করে, এটা মাথায় রাখবি। কখনো ভুল করেও ভাববি না ক্যারেজ দিয়ে যেমন এটাকে আউটওয়ার্ড ধরে নি, না, ধরাই যায় না। এরকম ধরাটা বিশাল বড় অন্যায়, পাপ, ঠিক আছে? তো ক্যারেজ লেখা থাকা মানে ওটাকে ইনওয়ার্ডই ধরতে হয়। তাহলে কত? 18,000 টাকা। এটা কি খরচা? ডাইরেক্ট খরচা। এটাকে কি খরচা বলে? ডাইরেক্ট খরচা। আর ডাইরেক্ট খরচা তো বলেই দিলাম কোন দিক বসবে, ডাইরেক্ট খরচা দেখ ডেবিটে বসবে। লেখ 2 ক্যারেজ ইনওয়ার্ড, লেখ 2 ক্যারেজ ইনওয়ার্ড। কত টাকা? 18,000 ক্যারেজ ইনওয়ার্ড লিখে দিলাম, ক্যারেজ ইনওয়ার্ড। এরপরে কি বলেছে আমাকে? এরপরে বলেছে ওয়েজেস। এটা আগেই বললাম, ওয়েজেস কাদের দিই? ওয়ার্কারদের ওয়েজেস দিই। এটা আমার কাছে কি ধরনের খরচ? ওয়েজেস আমাদের কাছে কি খরচ? ডাইরেক্ট খরচা। 1,82,000। এবার আমি একটু অ্যাডজাস্টমেন্ট দেখে নিই, ওয়েজেস এর কি কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? দেখ কি সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট তুলে ধরেছে, ওয়েজেস এর অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে ওয়েজেস কত লিখবো? দেখ, ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে লিখবো, ট্রায়াল ব্যালেন্স ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো ওয়েজেস। কত টাকা লিখবো বল? ওয়েজেস 1,82,000 টাকা লিখবো ওয়েজেস, ঠিক আছে? ইনারে লিখবো। স্যার কেন ইনারে লিখলেন? কারণ এর একটা অ্যাডজাস্টমেন্ট আছে, শুনছিস তো? এর একটা অ্যাডজাস্টমেন্ট। জানিস খরচ কাকে বলে? আমি তোকে বলে দিই, শোন, তোরা জানিস এইগুলো কি বলবো, 11 এর বাচ্চাদের প্রথম ক্লাস থেকে এগুলোই শেখাই। খরচ কাকে বলে? আমি বলেছি খরচ কাকে বলে? পকেট থেকে টাকা বেরোনোকে খরচ বলে না, বেনিফিট নেওয়াকে খরচ বলে। কি বললাম? পকেট থেকে টাকা বেরোনোকে খরচ বলে না, বেনিফিট নেওয়াকে খরচা বলে। ঠিক আছে? বেনিফিট নেওয়াকে খরচা বলে, ঠিক আছে? বেনিফিট নেওয়াকে খরচা বলে। তাহলে দেখি বেনিফিট সম্পর্কে কি বলেছে। এখানে কি বলেছে ভালো করে বুঝবি। এই যে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে 1,82,000 দেখতে মানে কি? আজকে আমি ধর যেই বিজনেসের অ্যাকাউন্টে, সেই দোকানের একটা ক্যাশ বাক্স আছে, ক্যাশ বাক্স থেকে 1,82,000 বের করে। কত বের করেছে ক্যাশ বাক্স থেকে? ট্রায়াল ব্যালেন্সে 1,82,000 দিয়েছে, তার মানে ক্যাশ বাক্স থেকে 1,82,000 বের করেছে। আমি কি বললাম? টাকা বের করাকে খরচ বলে না, বেনিফিট নেওয়াকে খরচ বলে। কি বললাম? বেনিফিট নেওয়াকে খরচ। তাহলে এটাকে খরচ আমি বলতে পারি না, এটাকে খরচা, ঠিক আছে? তো দেখ এখানে কি বলছে, ওয়েজেস ডিউ মানে বাকি, ওয়েজেস বাকি আছে, বাট নট পেড টু ওয়ার্কার, ঠিক আছে? ও আজকে আমার ব্যবসায় ওয়ার্কার আছে, আমার দোকানে ওয়ার্কার আছে, ওয়ার্কারকে দিয়ে কাজ করিয়েছি, কিন্তু টাকা দিইনি। কত টাকা আটকে রেখেছি? কত টাকা দিইনি ওয়ার্কারে? 8,000 টাকা দিইনি। তার মানে কি বলে? আমরা কি শিখেছি? দেখ, ওয়ার্কারকে দিয়েছি, ওয়ার্কারকে 1,82,000 দিয়েছি। তার মানে তুই কি বুঝতে পারছিস? তোরা কি বুঝতে? ওয়ার্কারকে দিয়ে কত টাকার কাজ করিয়েছি? বল, ওয়ার্কারকে দিয়ে কত টাকার কাজ করিয়েছি? আমি 1,82,000 টাকা দিয়েছি আর 8,000 টাকা বাকি রেখেছি। একদম সিম্পল ব্যাপার। আমি তোকে একটা সিম্পল উদাহরণ, যদি ভুলেও যাস একদম সিম্পল উদাহরণ। ধর সাপোজ ধর
আমার ধর একটা কোচিং সেন্টার আছে, আমি একজন স্টাফকে রেখেছি, ওকে আমি বলেছি তুই আমার কোচিং সেন্টারে যে সমস্ত টুকটাক কাজকর্মগুলো আছে সেই কাজগুলো করবি, তোকে প্রতি মাসে 5,000 টাকা করে দেবো। তাহলে ওকে রেখেছি জানুয়ারি মাস থেকে পুরো ডিসেম্বর, জানুয়ারি মাস থেকে কাজ করছে, তাহলে জানুয়ারি মাস কাজ করলো, ফেব্রুয়ারি কাজ করলো, মার্চ করলো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার জানুয়ারি মাসে কাজ করলো, জানুয়ারি মাসের মাইনাটা আমি কবে দিয়েছি তো ফেব্রুয়ারিতে। জানুয়ারি মাসের মাইনা কবে দিলাম? ফেব্রুয়ারিতে দিলাম। আর ফেব্রুয়ারি মাসে কাজ করলো, মাইনা কবে দিয়েছি? মার্চে। মার্চেরটা এপ্রিলে, এপ্রিলটা মেতে, মেটা জুনে, জুনেরটা জুলাইতে, জুলাইয়েরটা আগস্টে, আগস্টেরটা সেপ্টেম্বরে দিয়েছি, সেপ্টেম্বরটা অক্টোবরে, অক্টোবরটা নভেম্বরে, নভেম্বরটা ডিসেম্বরে, আর ডিসেম্বর মাসে মাইনাটা কবে দিয়েছি? পরের বছর জানুয়ারিতে, পরের বছর জানুয়ারিতে। তাহলে এবছর ওই ওয়ার্কারটা আমার কাছ থেকে ক মাসের টাকা পেল? 11 মাসের টাকা পেল। তাহলে ওকে দিয়ে আমি ক মাসের কাজ করালাম? 12 মাস। অ্যাকাউন্টস কি বলে? পেমেন্ট করাকে খরচা বলে। কাজ তুমি ওকে দিয়ে ক মাসের কাজ করিয়েছো? 12 মাসের, ওটাকেই খরচা বলে। তাহলে বেনিফিট নেওয়াকে খরচা বলে নাকি পেমেন্ট করার খরচা বলে? পেমেন্ট করাকে খরচা বলে না, বেনিফিট নেওয়াকে খরচা বলে, বেনিফিট। তার মানে এখানে কি হলো, আমি তো 1,82,000 পে করেছি, কিন্তু 8,000 টাকা পে করিনি, বাকি রেখেছি, বলেছি ভাই তোকে আমি পরে দিয়ে দেবো টাকা। তাহলে 8,000 টাকা বাকি রেখে, তাহলে ওই ওয়ার্কারকে দিয়ে আমি কাজ করিয়েছি কত টাকা? 1,90,000। তাহলে আমার খরচা কত? অ্যাকাউন্টস কি বলে? অ্যাকাউন্টস বলে তুমি এখানে 1,90,000 লেখো। তুমি এখানে 1,90,000 লেখা উচিত ছিল, বুঝতে পারছো? 1,90,000 লেখা উচিত, কিন্তু পেমেন্ট করেছি কত? কত লিখেছি এখানে? 1,82,000। তাহলে এর সঙ্গে কি করলে 1,90,000 হবে? 8 যোগ করলে। সবাই মুখস্থ করে, যদি কোশ্চেনে আউটস্ট্যান্ডিং ওয়েজেস থাকে তুমি যোগ করে দাও। যোগের কারণ এটা। অ্যাকাউন্টেন্সি বলে খরচা কাকে বলে? বেনিফিট নেওয়াকে খরচা বলে। আমি কত টাকার বেনিফিট নিয়েছি? আমি 1,82,000 পেমেন্ট করেছি, 8 পেমেন্ট করতে পারিনি, বাকি রেখেছি। তাহলে আমি তো কাজ করেছি 1,90,000, তাহলে আমাকে যেইভাবে এখানে 1,90,000 লিখতে হবে, ঠিক আছে? তাহলে 1,90,000 লিখতে গেলে এর সাথে কি করলে 1,90,000 হবে? স্যার 8 লিখতে হবে, 8, এখানে 8 লিখতে হবে। তাহলে 8টা কি? এই টাকাটা আমি এখনো পেমেন্ট করতে পারিনি, আমি প্রমিস করেছি এই টাকাটা তোমাকে পে করে দেবো। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে আউটস্ট্যান্ডিং, হ্যাঁ কি না? এটাকে কি বলে বল? এটাকে বলে আউটস্ট্যান্ডিং। এই টাকাটা পে করতে পারিনি, 8,000 টাকা পে করতে পারিনি। এই 8,000 টাকার মানেটা কি? 8,000 টাকা পে করতে পারিনি, পে করতে হবে, বল না? তোরা তো অ্যাকাউন্টেন্সি শিখেছিস, পে করতে পারিনি, তাহলে এই টাকা কি আমাকে পে করতে হবে, হ্যাঁ কি না? আজকে তোর কাছে যদি কেউ টাকা পায়, এটা তোর কাছে কি? লাইবিলিটি। তার মানে আমার কাছে, আমার ব্যবসার কাছে একজন ওয়ার্কার 8,000 টাকা পাবে, এটা আমার কাছে কি? লাইবিলিটি। লাইবিলিটি সাইডে বসিয়ে, লাইবিলিটি সাইডে বসিয়ে দে। পে করতে পারিনি, পে করতে হবে, তাহলে কি? লাইবিলিটি কি লিখবো? লাইবিলিটির নাম কি? আউটস্ট্যান্ডিং ওয়েজেস। কি লিখবো? আউটস্ট্যান্ডিং ওয়েজেস। কি লিখবো? আউটস্ট্যান্ডিং ওয়েজেস। 8,000। আশা করি বুঝতে পারলি এখানে কেন হলো, কারণ বুঝতে হবে। আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলে জানিস তো? তুমি 12 মাসের আইটেম নেবে, 12 মাস না, তুমি 12 মাসের কম নেবে না, তুমি 12 মাসের বেশি নেবে, ঠিক আছে? অ্যাকাউন্টেন্সি সবসময় 12 মাসকে নিয়ে চলে। 12 মান্থ হয়ে গেল এটা। নেক্সট দেখ কি বলেছে। এবার কি বলে? ইনডাইরেক্ট। তো এটা তো বেকার, তো নিয়েই পারবি। ইনডাইরেক্ট খরচা কোথায় আসে? পিএল আছে, পিএল এর ডেবিট হলে 1,00,000 টাকা। ইনডাইরেক্ট খরচা হলে পিএল এর ডেবিট 1,00,000 টাকা। পিএল এর ডেবিট হলে 1,00,000 টাকা। লেখ 2 ইনডাইরেক্ট এক্সপেন্সেস পিএল এর ডেবিট হলে 1,00,000 টাকা। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট কি বলেছে দেখ। নেক্সট ক্যাপিটাল। জানিস তো, এটা তো বলতে হবে না। ক্যাপিটাল দিয়ে মাত্র বললাম। ক্যাপিটাল কোথায় বসে? ক্যাপিটাল আমাদের ব্যালেন্স শিটে বসে। ব্যালেন্স শিটের বাদিকে লেখ ক্যাপিটাল। বাদিকে ক্যাপিটাল কত আছে? 12,00,000 টাকা লিখবি। 12,00,000 টাকা। দেখ ক্যাপিটাল লিখবো 12,00,000 টাকা। দেখতে তো বুঝতে পারছি, দেখ ক্যাপিটাল লেখাই আছে। ক্যাপিটাল লিখবো এখানে, বাদিকে লেখ, এখানে বাদিকে লেখ ক্যাপিটাল 12,00,000। হ্যাঁ, এটা না তুই প্রথম ঘরে লিখবি, কারণ এর কিছু কাজ হয়, তোরা জানিস তো। কারণ ব্যবসা যে মানে মালিক তো সারা বছর ধরে ব্যবসা করবে, তা ব্যবসা করতে হয় লাভ করবে নাই লস করবে। তা লাভ লস কার সঙ্গে? এর সাথে তো অ্যাডজাস্টমেন্ট হবে, তাই না? এই জন্য প্রথম ঘরে লিখে রাখলাম। ওকে, নেক্সট চলে আয়। নেক্সট কি বলছে স্যার? নেক্সট ব্যাংক লোন। শুরুতেই বললাম ব্যাংক লোন আমাদের ব্যবসার কাছে কি? লাইবিলিটি লেখ 8,00,000 টাকা। ব্যাংক লোন লেখ 8,00,000 টাকা। লাইবিলিটি, এই দেখ লাইবিলিটি।
এখানে লেখ ব্যাংক লোন লেখ 8 লাখ টাকা, লেখ ব্যাংক লোন লেখ 8 লাখ টাকা। হয়ে গেল। নেক্সট চলে আয়, নেক্সট কি বলেছে, এই দেখ বিল্ডিং আমাদের ব্যবসার কাছে কি বল, অ্যাসেট, তাহলে অ্যাসেট, এই অ্যাসেট লেখ বিল্ডিং। তবে ইনারে লিখবি, আমি দেখেছি এর একটা ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্ট আছে, বিল্ডিং কত 20 লাখ টাকা অ্যাসেটস। এবার ধর কি বলেছে স্যার, অ্যাডজাস্টমেন্টটা বললেন, অ্যাডজাস্টমেন্ট এই দেখ কি আছে, কি লেখা আছে, ডেপ্রিসিয়েশন is to be charged at the 10% of building। তুই ভাব আজকে তোর বাড়ি আছে, তাহলে তুই তো তোর বাড়িটা বসবাস করছিস, যত বাড়িটা ব্যবহার করছিস, ব্যবহার করলে বাড়ির ভ্যালু বাড়বে না কমবে, বল কমবে। তা বাড়ির ভ্যালু যদি কমে কত পার্সেন্ট, কি বলেছে 10%, অর্থাৎ তোর বাড়ির ভ্যালু 10% কমছে, তাহলে 20 লাখ টাকা ছিল, 10% কমলো, কত টাকা কমলো, 2 লাখ, 20 লাখ 10% 2 লাখ টাকা কমলো, 2 লাখ টাকা কমলো, 2 লাখ টাকা, 2 লাখ টাকা কমলো। তাহলে এখন কত ভ্যালু রইলো, 2 লাখ কমলো, তাহলে কত হলো, 18 লাখ টাকা রইলো ভ্যালু এখন কত রইলো, 18 লাখ টাকা। তাহলে এখন তোর বিল্ডিং কত টাকার বিল্ডিং পড়ে, স্যার বিল্ডিং 18 লাখ টাকা পড়ে আছে। কেন 18 লাখ, স্যার আমি বাড়িটাতে বসবাস করেছি, ব্যবহার করেছি, বাড়িটা ইউজ করেছি, ঠিক আছে, কত টাকা ইউজ করেছি, 2 লাখ টাকা। আচ্ছা ইউজ করাকে কি বলা, ইউজ করারই আরেকটা নাম বেনিফিট, অর্থাৎ আমি আমার বাড়িটার এবছর 2 লাখ টাকার বেনিফিট নিয়েছি, তা বেনিফিট নেওয়াকে বলা হয় খরচ। এখানে খরচটার নাম কিছুই না রে, এখানে খরচটার নাম হচ্ছে ডেপ্রিসিয়েশন, মাইনাস দিয়ে লিখবো ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, 2 লাখ টাকা, সিম্পল হয়ে গেল 18 লাখ টাকা। এবার দেখ খরচ কোথায় বসে, এই দেখ খরচ কোথায় বসে, খরচ তো পিএল এ চলে যাবে, এইটা কি খরচা, পিএল এর খরচা, পিএল এ লিখ 2 লাখ টাকা, পিএল অ্যাকাউন্টে লিখ 2 লাখ টাকা, বুঝতে পারলি তো। এখানে কেন লিখলাম, এখানে 2 লাখ কেন লিখলাম, কারণ এখন আমার কাছে 20 লাখ টাকার বিল্ডিং নেই, এখন আমার কাছে বিল্ডিং 18 লাখ টাকা হয়েছে, তাই তো। তাহলে এখন যে 18 লাখ টাকা বিল্ডিং দেখাতে হবে, তো কি করে দেখাবো, 2 মাইনাস করে। কেন 2 মাইনাস করলি, কারণ বিল্ডিং ইউজ করেছিস, তোর কাছে খরচা হয়েছে, খরচা কি হয়, খরচা হচ্ছে পিএল এর ডেবিটে, ঠিক আছে। এটা খরচা কেন পিএল ডেবিট, এটা ইনডাইরেক্ট খরচা বলে পিএল এর ডেবিট। লেখ টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 2 লাখ টাকা, টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। নেক্সট কি বলেছে, আর কি বলেছিল দেখি, তাহলে দেখ তুই ভালো করে দেখতে পেলি, দুটো অ্যাডজাস্টমেন্ট পুরো কমপ্লিট করে দিই, দুটো অ্যাডজাস্টমেন্ট পুরো কমপ্লিট করলাম, দুটো অ্যাডজাস্টমেন্ট। নেক্সট দেখ কি বলেছে, স্যার লাস্ট ওই ক্যাশ 3,45,000 ক্যাশ 3,45,000, ক্যাশ কোথায় বসে বল, ক্যাশ তো আমরা প্রত্যেকে জানি, ক্যাশ আমাদের অ্যাসেট সাইডে লেখ ক্যাশ 3,45,000, অ্যাসেট সাইডে লেখ ক্যাশ 3,45,000, অ্যাসেট সাইডে লেখ ক্যাশ 3 লাখ। স্যার আর কি আছে, লাস্ট পয়েন্ট কি লেখা আছে, ক্লোজিং স্টক 60,000, মানে ক্লোজিং স্টক মানে কি, যেই গুডসটা এবছর ইউজ করতে পারিস, তাহলে কবে ইউজ করবো, পরের বছর, যেই জিনিসটা আমরা পরের বছর ব্যবহার করি, মানে পরের বছর মানে কি ফিউচারে যেই সমস্ত জিনিস ব্যবহার করতে পারি তাকে বলা হয় অ্যাসেট। তাহলে আমাকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করে না ক্লোজিং স্টক কি, একবারে মাথায় বেরোবে অ্যাসেটস, না ক্লোজিং স্টক ট্রেডিং এর এইটা সেসব বলবি না, একদম বলবি না ক্লোজিং ট্রেডিং এর, ক্লোজিং স্টক হচ্ছে তোর অ্যাসেটস। কেন অ্যাসেট, বলবি যে ক্লোজিং স্টক এই গুডসটা আমি এবছর ব্যবহার করতে পারিনি, এটা পরের বছর ব্যবহার করব, তো বলবি যে সমস্ত জিনিস ফিউচারে ব্যবহার করতে পারি তাকে বলা হয় অ্যাসেট, তাই ক্লোজিং স্টক অ্যাসেটস, ক্লোজিং স্টক কত লিখবে এখানে, 60,000 টাকা, এখানে লিখবো ক্লোজিং স্টক কত, 60,000 টাকা, ঠিক আছে। আর আমরা শিখেছি অ্যাডজাস্টমেন্ট ডবল পোস্টিং হয়। এবার কি বলবেন, 60,000 টাকা, তুই ভাব তুই যখন গুডস কিনেছিলি, ভাব এদিক তাকাবি, দেখ তুই আগের বছরে কত টাকার গুডস ছিল, 40,000 টাকা, আর এবছর গুডস কিনেছিস ধর না, এটা বাদ দিয়ে বলে 1,90,000, তাহলে টোটাল তোর কাছে কত টাকার গুডস আছে, 2,30,000, তার মানে কত টাকার গুডস এবছর ব্যবহার করতে পারিস, 60,000 টাকা ব্যবহার করতে পারিস, তুই 60,000 টাকার গুডস ব্যবহার করতে পারিস নি, কিন্তু খরচা দেখে নিয়ে এই 60 তো এর মধ্যেই আছে। আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলে, বেনিফিট নিলে তাই খরচা বলে, 60,000 টাকার বেনিফিট এবছর নিচ্ছিস নাকি পরের বছর নিবি, পরের বছর নিয়ে বেনিফিট, তাই 60,000 টাকা এর থেকে মাইনাস করা উচিত। কিন্তু আমি এখানে মাইনাস করবো কি করে, অলরেডি আমার জায়গায় নেই, এখানে দেখ এখানে করবো কোথায়, মাইনাস করার জায়গা নেই, তাই আমি এখানে মাইনাস করার বদলে অপোজিট সাইডে লিখে দেবো। তার মানে কি, কেন লিখি ক্লোজিং স্টক ট্রেডিং এর এইটা কেন লিখি, অর্থাৎ ক্লোজিং স্টক মানে আমার খরচা, এই 60,000 টাকা আমি এবছর ইউজ করিনি, তাই তো ইউজ না করে খরচা কি করে দেখাবো, তাই খরচাটা দেখাবো না বলেই এই দিক দেখালাম, ঠিক আছে তো। তাহলে দেখ বাই ক্লোজিং স্টক কত টাকা, 60,000 টাকা, বাই ক্লোজিং স্টক কত, 60,000 টাকা, হয়ে গেল।
কত হচ্ছে 8,75,000 আর 60 যোগ করে কত হচ্ছে কর 8,70,000 আর 60 ক্যালকুলেটর এখন এলাও হয়ে গেছে ক্যালকুলেটর আছে তো সবার ক্যালকুলেটর কিনে নিতে হয় হ্যাঁ এবার ক্যালকুলেটর কিনে নিতে হয় ক্যালকুলেটর এলাও এখন ক্যালকুলেটর এলাও তবে সাইন্টিফিক নয় নর্মাল ক্যালকুলেটর 8,75,000 যোগ 60,000 কত হচ্ছে 9,35,000 কত হচ্ছে 9,35,000 কত হচ্ছে 9,35,000 এই 9,35,000 এই দিক লিখবো এবার 9,35,000 থেকে এইগুলো বাদ দেবো একটা করে কত হচ্ছে প্রথমে 40,000 টাকা বাদ দিলাম তারপর 1,90,000 টাকা বাদ দিলাম তারপর 18,000 টাকা বাদ দিলাম তারপর 1,90,000 টাকা বাদ দিলাম কত হচ্ছে 4,97,000 টাকা এটাকে কি বলে গ্রস প্রফিট লেখ এখানে লেখ টু গ্রস প্রফিট সিডি লেখ টু গ্রস প্রফিট সিডি আর আমরা জানি এই যে গ্রস প্রফিটটা বেরিয়ে গেল না এই যে গ্রস প্রফিটটা বেরিয়ে গেল এটা কোথায় যাবে ট্রেডিং অ্যাকাউন্টে যেটা বেরোয় সেটা চলে যায় পিএল এ কেমন হবে জানিস তো ক্রস বুঝতে পারছিস তো যেটা ডেবিট দিকে আছে ওটা চলে যাবে অপোজিট মানে ক্রেডিট দিকে চলে যাবে লেখ বাই গ্রস প্রফিট বিডি বাই গ্রস প্রফিট বিডি কত টাকা 4,97,000 তাহলে এখানে লেখ 4,97,000 থেকে যদি তুই 3 লাখ টাকা বাদ দিস কত হচ্ছে 1,97,000 টাকা এটাকে কি বলে নেট প্রফিট তাই তো লেখ টু নেট প্রফিট সিডি এই নেট প্রফিটটা কে নেবে এই টাকাটা কে নেবে নেট প্রফিট ব্যবসার মালিক নেবে নেট প্রফিট তাহলে মালিক যদি এই টাকাটা নেয় মালিকের ক্যাপিটাল কি হবে বাড়বে না কমবে ক্যাপিটাল বাড়বে তো ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখ যোগ দিয়ে লেখ নেট প্রফিট 1,97,000 লেখ নেট প্রফিট লেখ 1,97,000 তাহলে 12 সাথে 1,97,000 যোগ করলে হচ্ছে 13,97,000 টোটাল করি এটা বলছে কি 13,97,000 যোগ 8,000 যোগ 8 লাখ কত হচ্ছে 22,05,000 এবার ওই দিক দেখি কত হয়েছে 18 লাখ আর 3 লাখ 21 লাখ বেরিয়ে গেছে 22,05,000 তাহলে দুদিক ট্যালি করে গেল তার মানে আমার অঙ্কটা শেষ হয়ে গেল মিলে গেল দুদিকেই 22,05,000 বের হলো ঠিক আছে দুদিকেই কিন্তু আমার 22,05,000 বেরিয়ে গেল বল বোঝা গেল দুদিকে 22,05,000 বেরিয়ে গেল টুয়েলভ টোকা নাকি হলো কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে এবার দেখ অঙ্ক শেষ দেখ মিলে গেছে আর কি দেখবো এখানে আনসার কি দেখবো বল দেখ আনসার মিলে গেছে এই তো করেছি এটা পরের টুকে নিবি ফটো তুলে নিবি বুঝে নিবি আউটস্ট্যান্ডিং খরচা কাকে বলে লিখেছি আউটস্ট্যান্ডিং খরচা কাকে বলে কি লিখেছি আউটস্ট্যান্ডিং খরচা কাকে বলে আউটস্ট্যান্ডিং খরচা মানে কি বকেয়া মানে বাকি আছে যে ওয়েজেস ছিল তোর 1,90,000 টাকা ওয়ার্কারকে ওয়েজেস দিতে হবে কিন্তু তুই দিয়েছিলি কত 1,82,000 কত টাকা বাকি রেখেছিস 8,000 টাকা ওটাই আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কি বলেছে ইট মিনস ফার্ম হ্যাজ বিন বেনিফিট অর্থাৎ আগের অঙ্কটায় যদি আমি বলি ফার্ম ওয়ার্কারের থেকে কত টাকার বেনিফিট নিয়েছিল বল ওয়ার্কারকে দিয়ে কত টাকার কাজ করেছিল 1,90,000 টাকার বেনিফিট নিয়েছিল বাট পেমেন্ট হ্যাজ নট বিন মেড
তার মানে ইট মিনস ফার্ম হ্যাজ বিন বেনিফিট, মানে আগের অঙ্কে 1,90,000 টাকার বেনিফিট নিয়ে 1,82,000 টাকা পেমেন্ট করেছিল, তাহলে ফার্ম কত টাকা পেমেন্ট করেনি? 8,000 টাকা। তাই এখানে বলেছে ইট মিনস ফার্ম হ্যাজ বিন বেনিফিট, ফার্ম তো বেনিফিট নিয়েছে বাট পেমেন্ট হ্যাজ নট বিন মেড, পেমেন্ট করেনি, মানে 8,000 টাকার বেনিফিট নিয়েছে কিন্তু 8,000 টাকা পেমেন্ট করেনি। ইট ইজ ট্রিটেড অ্যাজ লাইবিলিটি, তার মানে কি এই টাকাটা ফার্মকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার পেমেন্ট করতে হবে। তাহলে কোনো কিছু যদি পেমেন্ট করতে হয় সেটা ফার্মের কাছে কি লাইবিলিটি হিসেবে গণ্য হয়, লাইবিলিটি, সেটা ফার্মের কাছে লাইবিলিটি, ঠিক আছে। এবং এই লাইবিলিটি আমরা কোথায় দেখাই? ব্যালেন্স শিটের বাঁদিকে। লাইবিলিটি কোথায় দেখে? ব্যালেন্স শিটের বাঁদিকে, তাই না? এবার দেখ লিখেছি আউটস্ট্যান্ডিং ওয়েজেস, কি লিখেছি? এন্ট্রি কোথায় বসে জাস্ট মনে রাখার জন্য লিখেছি আউটস্ট্যান্ডিং ওয়েজেস। তুই করলি তো অঙ্কটা, স্যার আউটস্ট্যান্ডিং তো আপনার লাইবিলিটি, তো লাইবিলিটি কোথায় বসবে? ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে বসবে। আর একটা কি, এই 8,000 টাকা, এই 8,000 টাকা কি করতে হবে? ওয়েজেস আইটেমটা কি? ওয়েজেস, ওয়েজেস কোথায় আছে? স্যার ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট দিকে আছে, ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট দিকে ট্রায়াল ব্যালেন্সে যে ওয়েজেসটা দিয়েছে ওর সাথে ওই আউটস্ট্যান্ডিং পোর্শনটা যোগ করবো, পুরো না আউটস্ট্যান্ডিং পোর্শনটা যোগ করবো, ঠিক আছে? তো এই বলেছে, তো এখানে আর কিছু লেখা নেই। আচ্ছা ঠিক আছে, এইটুকু টুকে নে মানে এটা ফটো তুলে নে, ফটো তুলে নে, টুকে নিবি। এই যে অঙ্কটা হলো, অঙ্কটার নিচে ঢুকবি, হ্যাঁ অঙ্কটার নিচে ঢুকবি, তাহলে মনে থাকবে অঙ্কটার নিচে ঢুকবি। তো হয়ে গেল এটা।